আমরা কিওয়ার্ড রিসার্চ কমপ্লিট করছি সবাই। ভাই আমি একটা জিনিস পারি না, মানে জিনিসটা আমার কলমের মধ্যে একটা কলম আমি ইয়ে করতে পারি না। আমার এটা হচ্ছে আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ যে বিষয়টা বলছিলাম, কিওয়ার্ড কিভাবে বের করতে হয় এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আমি যেটা বলি ওটার অ্যান্সার দেন, তাহলেই হয়ে যাবে। কিওয়ার্ড বের করা নিয়ে কোনো সমস্যা আছে? যেটা করেছি যে আমি আটকেই তাহলে আমরা যে কোনো বিষয়ে কিওয়ার্ড নিতে পারি। কিওয়ার্ডটা কিভাবে নিতে হয়, কোনো একটা বিষয় দেখে আমার মাথায় এটা সম্পর্কে জানাচ্ছে, তাই না? এখন আমরা একটা কথা বলছিলাম যে এখানে ওয়েবসাইট তৈরি করব, সাথে ওয়েবসাইট তৈরি করব ক্লাসে আর কি। তো এর জন্য টপিক কিভাবে পাবো, আমরা কোন বিষয়ে ওয়েবসাইট করব, এটা আমার বুঝতে হবে না। এটার জন্য আইডিয়া নেওয়ার জন্য আমি কি করব, আমি চলে যাব amazon.com। এখন ওয়েবসাইট আমরা এখানে তৈরি করব। ওয়েবসাইট বিষয়টা হচ্ছে কি, ওয়েবসাইটে যখন আমরা এখানে আমরা স্কিলটা কাজে লাগাচ্ছি কোনটা, এসইও স্কিলটা, যেটা এখন আপনি ক্লায়েন্টের সার্ভিস দিচ্ছেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, তাই না? এই সেম স্কিলটাই আপনি ওয়েবসাইটে দিবেন, আপনার জন্য কাজ করবেন ওয়েবসাইটের জন্য। কিওয়ার্ডটা একটু দেখুন না, যেমন এই জায়গাটা আমি না ভুলেছি। অল ইন টাইটেল আপনি অল ইন টাইটেল লিখে কলম দিয়ে এই কিওয়ার্ডটা দিবেন। ওটা কোন একটা ইয়ে খোলার পরে পাইছেন নরমাল গুগল লিখে আসে। হ্যাঁ, নরমাল গুগলে আমি এখানে লিখবো অল ইন টাইটেল। অল ইন টাইটেল লিখতে হবে একদম স্পেসিফিক ভাবে। দেখেন যেমন আমি এখানে অল ইন টাইটেল কোলন দিছেন, হ্যাঁ কোন গেমিং ল্যাপটপ আমার মতো একদম সেম এরকম লেখা আপনার এখানে না, কোনো জায়গায় অলের জায়গাতে একটা এল। দেই না। এবার আমি যদি লিখি গেমিং ল্যাপটপ ল্যাপটপ, এন্টার দিলাম, হ্যাঁ কয়টা কি ওই এটা হ্যাঁ কোনটা অ্যাবাউট এই যে এত, এই যে এটা হচ্ছে রেজাল্ট। এইটাই কি আমি এখানে আমি লিখবো? হ্যাঁ হ্যাঁ, এটাই লিখবেন। আরেকটা জানেন কি লিখতেন জানেন পুরো আরেকটা ছিল ওটা আসলে এটাই এটাই ওইটাই এটা। এটাই এটা। ও আচ্ছা তাহলে তো হয়ে গেল। আমি সিপিসি কেডি সব আর আমরা ভলিউম যেটা উপরে দেখতাম, ওই ভলিউমটা হচ্ছে পেইড ভাবে দেখতে হয়, পেইড টুল দিয়ে দেখতে হয়। ওটা দেখেছিলাম কিওয়ার্ড রিবেলার, এটা অল্টারনেটিভ। ভাই আমি যেমন ওই যে টুলসে করছি ফ্রিতে, ওখানে সার্চ ভলিউম দিয়ে দিছে, সার্চ ভলিউম পাইছি, তারপরে হ্যাঁ, আপনাদের বলে দিছি কোথায় কোথায় পাবেন। স্যামরাশে পাবেন, তারপরে কিওয়ার্ড কুলাইতে পাবেন, উবার সাজেস্টে পাবেন, এরকম ফ্রি ফ্রি আছে। অনেকগুলো ফ্রি পাইছি, অনেকগুলো বেশি করছি তো হ্যাঁ। বেশি করছি। কিন্তু এটা যদি গেমিং ল্যাপটপ 3,92,000, কিন্তু এর মধ্যে দেখা গেল যে 20,70,000 ওয়েবসাইট আছে, তাহলে কি অল ইন অল বেশি হতে পারে? অল ইন টাইটেল এই যে এখানে দেখাচ্ছে এত। এটা কি বেশি হতে পারে? হুম। সার্চে ভলিউম আছে 3,92,500, সার্চ কম করে মানে গেমিং ল্যাপটপে সার্চ এত হচ্ছে। সার্চে প্রতি মাসে এতজন সার্চ করে, কিন্তু ওয়েবসাইট করা আছে টাইটেলে এত, গেমিং ল্যাপটপটা লিখছে এতগুলো ওয়েবসাইট। সার্চ ভলিউম থেকে অল ইন ল্যাপটপ বেশি হতে পারে বা কম হতে পারে, কোন এটা তো স্বাভাবিক। আপনি ওয়েবসাইট রিমোটলি 1 কোটি বানাইতে পারেন, মানে এটা দিয়ে মানুষ 10 জন খুঁজতে পারে মাসে। ওয়েবসাইটের লোক কিন্তু সার্চ বাড়তেছে না। আরেকটা জিনিস বলছিলেন যে ভাইয়া কনসেপ্টটা হলো, মনে করেন এখানে গাড়ির যে পার্টসের দোকান, এন যদি আপনি ধরেন 500 দোকান বসান, এখন লোক 10 জন আসলে চাহিদা কি, দোকান বসালে চলে আসবে চাহিদার মতো। তো মানুষ সার্চ করতেছে পার মান কত, এটা একটা বিষয়। ওয়েবসাইট কতগুলো হবে এটা হচ্ছে আলাদা বিষয়। অল ইন টাইটেল হচ্ছে এই নামে কতগুলো ওয়েবসাইট আছে, এই কিওয়ার্ডটা, এক্সাক্ট কিওয়ার্ডটা কতগুলো টাইটেলে দেওয়া আছে। অল ইন টাইটেল যেহেতু বলতেছে, টাইটেলে দেওয়া আছে এটা। আচ্ছা ভাই, আমরা তো এখানে দেখলাম যে এই যে লিস্ট অফ কিওয়ার্ডস করলাম, হ্যাঁ আমি বেস্ট ল্যাপটপ দিয়ে আমি সার্চ দেওয়ার পরে গেমিং ল্যাপটপ পাইছি, তারপর ল্যাপটপ ডিলস, বেস্ট বাই ল্যাপটপ, ফোরকে ল্যাপটপ, সব 11টা নিস 10টা নিস। এখন আমি যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাব, আমি সিপিসি পাইলাম, কেডি পাইলাম, এখন আমি এই জায়গার মধ্যে কোন জিনিসটাকে ভাই আমি বেশি প্রায়োরিটি দিয়ে আমি ওই কিওয়ার্ডটাকে নিব? কেডি আছে, 100 আছে, 6.99 আচ্ছা, এখন আপনি থামেন, আমি যে জন্য বলছিলাম কথা, আমি যেভাবে দেখতে বললে ওইভাবে আপনার এই কোশ্চেনগুলো থাকবে না। প্রথম কথা হচ্ছে, আমি কিওয়ার্ড কি নিতে পারছি,
আমি যেভাবে বলতেছি যে কোনো বিষয়ের উপর আমি কিওয়ার্ড নিতে পারতেছি, কিওয়ার্ড বের করতে পারি। আপনি গেমিং ল্যাপটপ কিওয়ার্ড কিভাবে পাইছেন? আমি ওই যে প্রথমে আমি ল্যাপটপটা ইয়ে করে কয়টা পাইছেন? হ্যাঁ গেমিং ল্যাপটপের কতগুলো কিওয়ার্ড পাইছেন? আপনার কাছে কতগুলো আছে? আমি তো দিছিলাম বেস্ট ল্যাপটপ, হ্যাঁ, কতগুলো কিওয়ার্ড পাইছেন? আমি পাইছি অনেকগুলো, আমি সেখানে 10টা কপি দিচ্ছি। আচ্ছা, এখন হলো প্রথম কাজ হচ্ছে আমার কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমার কিওয়ার্ড দরকার একটা কাজ। তারপরে এটাকে অ্যানালাইজ করব, এসইও ম্যাট্রিক্স দিয়ে অ্যানালাইজ করে আমি বুঝবো এটা আমার জন্য ইজি টু র্যাঙ্ক হবে আচ্ছা কি হবে না। এই প্রসেসটা আমি আরো একবার দেখাচ্ছি। দেখ আচ্ছা, এখন কেউ জয়েন করে না, এই জন্য একবার জুম চলে গেছে, তারপর আমরা করে রাখি যেহেতু এটা ফ্রাইডে ক্লাস। প্রসেসটা দেখার আগে ওনাদের করে রেখে যদি কেউ জয়েন করে মাঝে। ওকে, টপিকটা নেওয়ার জন্য আমি এই প্রসেসটা আবার দেখাচ্ছি। ক্লাসের দিকে মনোযোগ দিবেন, অন্যদিকে একটু ডিস্ট্রাকশন বাদ দেন। হ্যাঁ, এদিকে দেখেন, আমি যখন কিওয়ার্ড নিব, কোন টপিকের উপর ওয়েবসাইটটা আমি তৈরি করব, যখন আমি অ্যামাজনে অ্যাফিলিয়েট টার্গেট করব, তখন আমি এখানে চলে আসব। চলে আসার পরে এই যে সব বাই ডিপার্টমেন্ট, এখানে প্রচুর ডিপার্টমেন্ট আছে। আমি আসলে টপিক কোনটা নিব যেটাতে আসলে কম্পিটিশন কম আমার মনে হবে। তো মনে করেন এখানে আছে কি, ধরেন পেট সাপ্লাইজ, যারা প্যাট নিয়ে কাজ করতে চায়। তো এখানে প্যাটের মধ্যে আবার কি আছে, ডগ আছে, ক্যাট আছে, তাই না, ডগ ফুড আছে, প্যাট সাপ্লাই আছে। তো আমি মনে করেন একটাতে ক্লিক করলাম, এই যে যেমন ক্যাটের মধ্যে কি কি আছে হলে আসবে, ফুড আছে, বেডস ফার্নিচার আছে। আমি মনে করেন ক্যাট ফুড এটা ধরলাম, তাহলে বেস্ট ক্যাট ফুড এটা আমার সিট কিওয়ার্ড। আমি বেস্ট কেন লাগাইলাম ক্যাট ফুডের আগে? হয়তো এই কিওয়ার্ড ইউজ না, এটার পিছনে লজিক আছে। লজিকটা হলো এই যে লজিক হলো এটা, বাইং কিওয়ার্ড বলে। আমি যখন কোনো কিওয়ার্ডের আগে বেস্ট লাগাবো, এখানে হচ্ছে ক্যাট ফুড আমার সিট কিওয়ার্ড। আমি এটা যে কোনো এসইও টুলসে ক্লিক করলে আমার 500-1000 কিওয়ার্ড চলে আসবে। কিওয়ার্ড না আমার জন্য কোনো ব্যাপার না, তাই না? এই কিওয়ার্ড নিয়ে তারপর আমি এসইও ম্যাট্রিক্সগুলো বসাবো, যে ফরম্যাট যেটা দেখাইলাম। ফরম্যাটটা কি, এই যে এগুলো হচ্ছে এসইও ম্যাট্রিক্স, তাই না? আমি তারপরে লিস্ট অফ কিওয়ার্ডের ঘরে আমি 500-1000 পাইলাম কিওয়ার্ড, এটা বসাবো এখানে। তারপরে মান্থলি সার্চ ভলিউম কত আমি দেখবো, অল ইন টাইটেল কত এটা দেখবো, সিপিসিকেডি, এগুলো হচ্ছে আমার এসইও ম্যাট্রিক্স। এই এসইও ম্যাট্রিক্স দিয়ে আমি নির্ধারণ করব, ফিল্টার করব, শর্ট লিস্ট করব কোনগুলো ইজি টু র্যাঙ্ক। এই প্রসেসটা আমি আবার দেখাবো এখনই। কিওয়ার্ড বের করাটা দেখাবো এখন। কিওয়ার্ড বের করাটা আমি আগে দেখাইছিলাম ফ্রিভাবে, আজকে আমি দেখাবো পেইড টুল দিয়ে। পেইড টুল যেমন এইচআরএফে আপনার যদি আপনি এই নিতে চান মান্থলি প্যাকেজ, তাহলে আপনাকে গুনতে হবে কত, প্রায় 15,000 টাকার উপরে। হ্যাঁ, আর যদি আপনি নেন ট্রায়াল নেন, তাহলে হয়তো 7 দিনের জন্য $7 নিতে পারবেন ট্রায়াল যেটা। তো পেইড টুলটা কিভাবে করে এটা আমরা দেখি। আমরা তো প্রথমে ফ্রি টুল দিয়ে দেখছি আমরা একটা অ্যাকাউন্ট করে কিভাবে করা যায়। তো আমরা এটা দেখবো এখন এই সেম জিনিসটাই পেইড টুলে কিভাবে করে। তো আমি লিস্ট অফ কিওয়ার্ডস এটা পাওয়ার জন্য কি করতে হবে, আমার সিট কিওয়ার্ড নিতে হবে। সিট কিওয়ার্ড আমি যদি কোনো কিওয়ার্ডের আগে বেস লাগাই দিই, তাহলে এটা বাইং কিওয়ার্ড হয়ে যাবে। কিওয়ার্ডের পরে যদি রিভিউ লাগাই, এটাও বাইং কিওয়ার্ডে পড়ে যাবে। কিওয়ার্ডের পরে যদি টু বাই অথবা বাই নাও করি, তাহলে এটাও বাইং কিওয়ার্ড হবে। মানে এটা হচ্ছে মানুষ কেনার জন্য, মানুষ সাইকোলজিক্যাল এটা একটা টেস্ট হয়েছে যে মানুষ কিনলে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে। আপনি যখন ওয়েবসাইট করবেন, আপনার ওয়েবসাইটে কিছু থাকবে ইনফরমেটিভ আর্টিকেল, কিছু থাকবে বাইং আর্টিকেল। 2 টাইপের আর্টিকেল একটা ওয়েবসাইট থাকে। একটা ওয়েবসাইটে জাস্ট থাকে হচ্ছে আর্টিকেল, আর কিছু না। এই আর্টিকেলের উপর বেস করে কেউ মাসে 5,000 টাকা কামায়, কেউ 5 লাখ টাকা কামায়। এই আর্টিকেলের উপর বেস করে মেন অস্ত্র হচ্ছে এখানে আর্টিকেল, এরকম রেশিও। তো আমি এখন বাইং আর্টিকেল করতেছি ক্যাট ফুড, এর আগে আমি লাগাচ্ছি বেস্ট, তার মানে এটা হয়ে যাবে কি বাইং কিওয়ার্ড। তাহলে আমি এই পোরশনটা আমি পেলাম কোথায়, এখানে চলে আসলাম, ক্যাট এখানে ফুড আছে। হ্যাঁ হ্যাঁ, আমি চলে আসলাম ক্যাট, এখানে ফুড। আমি নিতে পারতাম ক্যাট বেড ফার্নিচার, ক্যাট টয়েস, তাই না? আচ্ছা, আমি ক্যাট ফুড এটা যদি আমি ধরি, অথবা টয়েসই ধরলাম, বিড়ালের খেলার জন্য যে টয়েসগুলো, মনে করো এটা হচ্ছে আমার সিট কিওয়ার্ড ক্যাট টয়েস। এর আগে আমি বেস লাগাই দিলাম, এটা বাইং কিওয়ার্ড হয়ে গেল। আমি এই কিওয়ার্ডটা, এটা আমার সিট কিওয়ার্ড, আমার কাছে তার কিওয়ার্ড নাই, একটাই মাত্র কিওয়ার্ড।
এটা দিয়ে আমি কিভাবে অনেকগুলো কিওয়ার্ড জেনারেট করতে পারি। তখন আমি এইচআর চলে আসলাম, এখানে লিখলাম মানে আলাদা একটা পোর্শন আছে কিওয়ার্ড এক্সপ্লোরার, আমি এখানে লিখলাম বেস্ট ক্যাট টয়েস, এটা না, আবার আমরা চেক করে নিই আসলে কি আছে, টয়েস, ক্যাট টয়েস। আচ্ছা আমি এখানে চলে আসলাম, আমি আমার সিট কিওয়ার্ডটা দিলাম। এখন আমি জাস্ট সার্চ দিলেই তো আমাকে কিওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছে। ওকে আমি সার্চ দিলাম, দেওয়ার পর আমার এটা কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাচ্ছে 1 থেকে 100। 1 হচ্ছে সর্বনিম্ন কম্পিটিশন আর 100 হচ্ছে সর্বোচ্চ কম্পিটিশন, তাহলে 14 নিচের দিকে আছে, তার মানে এটা দেখাচ্ছে কি কম্পিটিশন নিচের দিকে আছে, তাই না? এটা সার্চ ভলিউম কত? 18,000 মান্থলি। এটা লিখে 18,000 সার্চ ভলিউম হয় কোথায়? ইউনাইটেড স্টেটস। কারণ আমি এখানে খুঁজতেছি কোথায়, ইউনাইটেড স্টেটস দিয়ে, বাংলাদেশ না। আমি যখন অ্যাফিলিয়েট সাইটগুলো করব, আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে ওইখানকার, ওনারা কিভাবে করে এটা আমি দেখবো। আমার এখানে হয়তো ক্যাট টয়েস নিয়ে মানুষ এত আগ্রহ না থাকতে পারে, তাই না? ওদের আছে, তো আমি ওনাদের কীরকম সার্চ ভলিউম এটা দেখতেছি। এখন এটা আসার পর আমি পাইলাম কিওয়ার্ড কয়টা, এখন কিওয়ার্ড কয়টা পাইছি না, এখন পর্যন্ত কয়টা পাইছি? একটা না, একটা কিওয়ার্ডই পাইছি, এটার ভলিউম পাইলাম, তারপরে কিএডি পাইলাম, কিওয়ার্ড ডিফিকাল্টি পাইলাম, তাই না? আচ্ছা এখন আমি যখন এখানে চলে আসবো কিওয়ার্ড আইডিয়াস, আমি আইডিয়া জেনারেট নিচ্ছি, আমাকে দেখাচ্ছে কত? 571টা এই এক্সাক্ট কিওয়ার্ডের সাথে মিল রেখে আছে। যে বাইং টাইপ ধরে আমি বেস্ট প্লাস কিওয়ার্ড দিয়ে আরো 571টা আছে, আমি সবগুলো দেখতে পারছি। কোশ্চেন দিয়ে আছে এতগুলো এরকম টাইপের, তো আমি এটা দেখি। তাহলে আমি কি পাচ্ছি এখানে? আমার টার্গেটেড কিওয়ার্ডে 571টা কিওয়ার্ড পেয়ে যাচ্ছি, তাই না? এখন আমি কি করব, এখানে কি দেখাচ্ছে আমাকে দেখেন, আমার ম্যানুয়ালি ভলিউম খুঁজতে হচ্ছে না, সবগুলো ফ্রিতে করলে আমাকে খুঁজতে হচ্ছে। তারপরে কি কেডি আমাকে খুঁজতে হচ্ছে না, সিপিসি খুঁজতে হচ্ছে না, আমি জাস্ট এখান থেকে এক্সপোর্ট করলেই হচ্ছে। আমি জাস্ট এক্সপোর্টে ক্লিক করলাম, কি শান্তি। এটা হচ্ছে পেইডের সুবিধা, হ্যাঁ, সব দিয়ে দিচ্ছে মোটামুটি আমার যা দরকার। আমার শুধু একটা জিনিস বাকি থাকবে, এটা হচ্ছে অল ইন টাইটেলটা। কারণ নর্মালি অন্য মার্কেটাররা অল ইন টাইটেল ইউজ করে না, আপনাদের আমি অল ইন টাইটেল দিচ্ছি, আমি করি এই জন্য। আমি আরো শর্ট লিস্ট করে কাজ করতে পছন্দ করি, এটা আমার চয়েস। এটা অন্য মার্কেটার করে না, অন্য মার্কেটার এই কেডির উপর নির্ভর করে সার্চ ভলিউমটা দেখে কাজ শুরু করে দেয়, কেডির উপরই। তো আমি পছন্দ করি, আমি আরেকটু শর্ট লিস্ট করি, এই জন্য আমি এখানে কি করবো, সেম এটা ফরম্যাট তৈরি করে ফেলবো। এটাকে কে মানে কিওয়ার্ড দিতে ডিফিকাল্টি, এই কিওয়ার্ডটা কতটুকু ডিফিকাল্ট র্যাঙ্ক করা, তত ভালো। তো এটা দেখেই মানুষ কাজ শুরু করে দিচ্ছে, সাকসেস পায়, এটা দেখেই সাকসেস পাওয়া যায়। আমি এরপরও কি করতেছি, আমি আরো ফিল্টার করি। আরো কেন ফিল্টার করছি? আমি একদম ইজি টু র্যাঙ্ক কিওয়ার্ডটা বের করে দেব। তো আমি এখন কি করব, এই কিওয়ার্ড ডিফিকাল্টি যেটা, এটা আমি এখান থেকে কপি করে এই পাশে বসাই দিই, আর এটাকে বাদ দিয়ে দিলাম। আমি যে এটা করবো এখন এক্সেল ফরম্যাটটা করতেছি, সবাই একটু দেখেন, মোবাইল সব ভুলে যান যে আপনার মোবাইল আছে, মানে এরকম এক যুগ আছে মোবাইলই নেই, এটা মনে করেন। এখানে ফোকাস করেন, কেন করবেন? অ্যাসিডটা শিখতে পারতেছেন, পাশাপাশি ওয়েবসাইট র্যাঙ্কিং এর যে বিষয়টা, র্যাঙ্কিং সংক্রান্ত যে কোনো তথ্য আপনি পারবেন। যেহেতু আমরা অ্যাসিড শিখতেছি, আমাদের আসলে শেখার পরে স্কিলটা কি হবে, র্যাঙ্কিং বিষয় নিয়ে আমরা কাজ করতে পারবো। তো র্যাঙ্কিং এর জন্য দেখেন যেটা করতে নর্মালি এই পর্যন্ত অনেকই শেষ, এই ডিফিকাল্টি জিনিসটাকে জাস্ট রেখে আমি যদি এখানে শর্ট করি, দেখেন যেটাতে গেলাম ছোট থেকে বড় করব, সবচেয়ে ছোট যেই ডিফিকাল্টি চলে আসলো। তো সিম্পল সিএমএসি ক্যাট টয়েস, এটার হচ্ছে মাত্র সার্চ ভলিউম 50, কিওয়ার্ড ডিফিকাল্টি যেহেতু একদম একে আসছে, তার মানে একদম কম। আমি এখানে কি করব, দুইটা আরো আলাদা কলাম অ্যাড করব, ঠিক আছে, এই পজিশনে। তো এটা করার জন্য আপনি কিবোর্ড থেকে করতে হবে, অথবা এখানে ইনসার্ট চাপ দিলে চলে আসবে। আমি এখানে একটা লিখবো অল ইন টাইটেল, অল ইন টাইটেল, আর একটা হচ্ছে কেজিআর, এসএ ম্যাট্রিক্স। আমি এই দুইটা আরো এক্সট্রা ইউজ করি। কেজিআর হচ্ছে কেতে কিওয়ার্ড জিতে গোল্ডেন আর্থে রেশিও, কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এটা একটা সূত্র। এটা হচ্ছে পরবর্তী ফিল্টার, মানে ডিফিকাল্টির পরবর্তী ফিল্টার হচ্ছে এটা, কিওয়ার্ড ডিফিকাল্টি পরবর্তী। হ্যাঁ, ওকে, এটা আমি লিখলাম। এখন অল ইন টাইটেল আমি এটা এখান থেকে কপি করব, কিওয়ার্ডটা করে আমি চলে যাব গুগলে, এটা আমার ম্যানুয়ালি করতে হবে। অল ইন টাইটেলের পরে আমি জাস্ট কিওয়ার্ডটা বসিয়ে দেবো, ইন্টার চাপ দেবো, দেওয়ার পর এখানে দেখাবে 5। তাহলে
এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা 5টা ওয়েবসাইটের টাইটেলে ইউজ করছে। আমার কম্পিটিশন তাহলে কি বেশি না কম? তাই না? এখন আমি যদি এটা আমার টাইটেলে রেখে আমি একটা ভালো অন পেজ এসইও করে ফেলি, তাহলে কিন্তু আমার র্যাঙ্কিং আরো ইজি হয়ে যাবে। এখন আমি যদি এটাকে আর একটু হেল্প নিতে পারি, আমি এটাকে এখানে বসাবো, কত হলো 5, ঠিক আছে। এখন আমি কেজিআর কিভাবে সূত্রটা ফালাই, কেজিআরটা হচ্ছে এটাকে এটা দিয়ে ভাগ দিব। তো আমি প্রথমে সমান দিলাম, ইকুয়াল সাইন, ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম, এই সেলটা এটা হচ্ছে কলাম সি, আর এখানে 2 নাম্বার রোতে, তাহলে এটা C2, আমি লিখতে পারি C2, অথবা আমি এখানে ক্লিক করলে চলে আসবে। দিলাম ডিভাইড, ফরওয়ার্ড স্ল্যাশ, এখানে ডিভাইডের কাজ করতেছে। এইবার এটাও ক্লিক করলাম, এটা চলে আসলো, আমি ব্র্যাকেট শেষ করলাম। তাহলে আমি জাস্ট এতটুকু লিখলাম। আমি কি করতেছি, এইটাকে এটা দিয়ে ভাগ দিচ্ছি, এতটুকুই জাস্ট সূত্র এতটুকু, আমি ইন্টার চাপ দিলাম, আমার চলে আসলো, এটা হলো আমার কেজিআর। আমি এখন চাইলে এখানে যদি ধরে টান দিই তাহলে সব চলে যাবে, অথবা যতটুকু নেব। আর আমি যদি এখানে ডাবল ক্লিক করি, একদম এখানে কতগুলো আছে, 572, একদম 572টার মধ্যে এই সূত্রটা পড়ে যাবে। এখন আমি যতগুলো এরকম জাস্ট অল ইন টাইটেল লিখবো, আমার কেজিআর অটো পেয়ে যাব। আমার এখন কাজ হচ্ছে শুধু এটা, অল ইন টাইটেলটা এইভাবে বের করা। আমি দেখবো 9, আমি জাস্ট এখানে এসে লিখে দেবো 9। আবার লিখবো অ্যামাজন, যেহেতু আছে আমি এটা নিব না। কিছু কিছু কিওয়ার্ডের সাথে নাম থাকলে অ্যামাজন, তারপরে রেডিট, এগুলো আমরা বাদ দিয়ে দেবো, ওগুলো আমাদের আসলে কম্পিটিশন না। তারপরে ইয়ার, এই জিনিসগুলো আমরা এখান থেকে নিব না। আমি চাইলে এখান থেকে এক্সক্লুড করতে পারতাম, এই টুল থেকেও, এই যে এক্সক্লুড। আমি যদি এখানে লিখে দিতাম অ্যামাজন, তুমি অ্যামাজন বাদ দিয়ে দিবা কিওয়ার্ড থেকে, তাহলে আমাকে এই অ্যামাজনের রেজাল্টটা দেখাতো না। হ্যাঁ, অ্যামাজন, ঠিক আছে। আচ্ছা, এটা আমি মাল্টিপল করব, মাল্টিপল করার জন্য কমা কমা দিয়ে দিব। হ্যাঁ, কমা, তারপরে ধরেন সাল কত কত থাকতে পারতো, 2021, কমা 2020, কমা 2019, কমা, তারপরে হচ্ছে থাকতে পারে 2018। এই কিওয়ার্ডগুলো বাদ, মানে এইগুলো যতগুলো থাকবে ওই কিওয়ার্ড ধরবে না, আমার দরকার নেই। তখন আমি অ্যাপ্লাই চাপ দিলাম, এখানে আছে কত 571, যে এই কয়টা কমে। এই রুলসটা যদি আমি এর মধ্যে দেই, তাহলে আমাকে কয়টা অ্যাকচুয়ালি দিবে, এখন কতগুলো আসলে থাকবে বাদ দেওয়ার পরে। এগুলো তো 36টা আছে, 71 থেকে বাকিগুলো বাদ হয়েছে, এগুলোর কারণে বাদ দিয়ে দিচ্ছে। এখন আমি যদি আরো ফিল্টার করতে চাই, আরো আছে, ওয়ালমার্ট থাকতে পারে, তারপরে ওয়্যার কাটার থাকতে পারে, এগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের নাম। যখন কিওয়ার্ডের সাথে ওদের নাম থাকবে তখন ওনারই শো হবে। হ্যাঁ, এটা তখন ওনার নামই শো হবে। নর্মাল যে বিষয়টা কিরকম হতে পারে, যখন ধরেন আপনি এখানে লিখবেন একটা কিছু, যেমন নর্মাল যদি আমি আমার নাম লিখি এখন, ফরহাদ হোসেন, এটা লিখলে যারা এই নিয়ে ওয়েবসাইট আছে তাদের নাম আসবে না, তাদেরটা আসবে। এই যেমন এখানে ফরহাদ কি পলিটিশিয়ান এমপি, ওনারটা চলে আসছে, কারণ ওনার উইকিতে পেজ করছে, অনেক কি করছে। কিন্তু যখন এর পিছনে অন্য কারো যদি একটা কাজ করে, যেমন ফরহাদ হোসেন বুয়েট, মাসুম, তাহলে কিন্তু উনি আসবে, উনি কিন্তু আসবে না কিওয়ার্ডটা থাকলে, ওনার ব্যবসা। তো আমি যদি এখানে লিখে দেই যে সাপোজ অন্য একটা কিছু লিখি, একটা কোম্পানির নাম লিখি, তাহলে এখানে কি চলে আসবে, পার্টিকুলার ওই পার্সনের নাম চলে আসবে। তো ওই পার্সনের নামের ভিতরে কি আমার ছবি আয়া পড়ছে, ওই কিওয়ার্ডের সাথে আমি জড়িত আছি, তাই না। যখন আমি এখানে কিওয়ার্ড প্লাস অ্যামাজন লিখবো, অ্যামাজনই আসবে। হ্যাঁ, এই যেমন আমি এখানে যদি ক্লিক করি, তাহলে প্রথম রেজাল্টটা কার আসতেছে, তখন চলে আসবে আমারটা, কারণ এইটার সাথে আমি জড়িত আছি। এই জন্য কিন্তু বুঝতে পারছেন কেন আমি এই যে বাদ দিলাম, কিওয়ার্ডের সাথে অন্য অন্য কোম্পানির নামটা আমি বাদ দিব। বাদ দিলে নয়তো উনি র্যাঙ্ক করবে, আমি তো করতে পারবো না, ওটা আমি টার্গেটও করি, আমার জন্য এটা ভালো হবে না। এটা হলো এটার জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা তাহলে বুঝলাম। তাহলে আমরা এখান থেকে এক্সক্লুড করতে পারতেছি, আমরা এগুলো বাদ দিয়ে দেবো। যখন জেনারেট করবো আমরা তখন বাদ দিয়ে নিতে পারি, আমি জাস্ট দেখাচ্ছি কি জিনিসটা হয়। তাহলে আমি কেজিআর ফালাইতে পারতেছি। এখন আমি ইজিলি দেখতে পারবো আমার এখানে রুলসটা হচ্ছে, আমার কেজিআর যদি 0.25 পর্যন্ত হয়, এর বেশি না, এর নিচে যা আছে সবগুলো কিওয়ার্ড ইজি টু র্যাঙ্ক। আপনি চোখ বন্ধ করে ওই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন, যতগুলো হবে। যেমন এটাতে 0.9, আমি এটা নিয়ে কাজ করব না, এটা নিয়ে আমি কাজ করতে পারি। আমি আবার এটা দেখি, এটা শাল আছে, এটা শাল আছে, নেব না। বেস্ট রিমোট কন্ট্রোল কার্ড,
এটাকে যদি ধরি আমরা, তখন আমার কাজ হচ্ছে এই জিনিসগুলো দেখা। তখন আমি এই কেজিএরটা অ্যাপ্লাই করবো 163 যদি আমি এখন লিখি, তাহলে আমি দেখি কত আসে। কিওয়ার্ড ডিফিকাল্টি কিন্তু কম আছে, এটার আছে না 3। আমি যদি কিওয়ার্ড ডিফিকাল্টি নিয়ে কাজ করতাম, দেখেন এই কেজিএর দেখাচ্ছে কত 3.26। আমার দরকার 0.25। 25 এর নিচেও হলে ইজিটি র্যাঙ্ক হবে। আমি যদি এখন কেজিআর কম দেখে কাজ করা শুরু করে দিই, আমি এটাতে র্যাঙ্ক করতে পারবো না শুরুতে। এই জন্য আমার কেজিআরটা দরকার। আমি কেন কেজিআরটা ফালাচ্ছি, আমি তো এখন কেডি দেখে শুরু করতে পারি। তো মানে ডিফিকাল্টি 1 2 3 4 আছে, তাহলে এগুলি তো সবচেয়ে র্যাঙ্ক করার কথা। কিন্তু আমি আরো ফিল্টার করে কেজিআরে যাচ্ছি, এই কারণে আমি আরো একদম স্পেসিফিক আরো একটা টেকনিক দেখতেছি। আমি যখন এই টেকনিক ফালাবো, তখন আমি বুঝতেছি এটা নিয়ে আমি এখন র্যাঙ্ক করতে পারবো না। কারণ কেন পারবো না, এটা দিয়ে এক্সাক্ট ওয়েবসাইট করছে 163 জনে। আমি আগেই বলছিলাম যেখানে বেশি লোক দৌড় দিবে আমি ওখানে দৌড় দিব না। কোন কনসেপ্টে? এই কনসেপ্টের কারণে বলছি। আমার যেখানে কম লোক, এইখানে 5 জন দৌড় দিতেছে, আমি দৌড় দিলাম, ওনার সাথে আমি দৌড় দিলে প্রথম পেজে 10টা রেজাল্ট শো করে। আমি যদি সবকিছু ওকে রাখতে পারি, অন পেজ অফ পেজ ঠিক রাখতে পারি, তাহলে আমি ফেল করলেও 6 নাম্বার দাম, 6 নাম্বার। 5টা দিতে। ফার্স্ট পেজ দাম, যদি আমার সবকিছু ঠিক থাকে। নয়তো আমার সবকিছু ঠিক না থাকলে অন্যরা কিওয়ার্ডে টাইটেল না করলেও অন্য রিলেটিভ কিওয়ার্ডে র্যাঙ্ক চলে আসবে। আমার সব ঠিক থাকলে তাহলে আমি 6 নাম্বার চলে আসতে পারবো, আর ওনাদের আউট র্যাঙ্ক করা আমার সমস্যা প্রবলেম হবে না। তার মানে আপনি র্যাঙ্কিং চলে আসতে পারতেছেন, ইজি হয়ে যাচ্ছে আপনার জন্য। এইটা হচ্ছে কিওয়ার্ডের জন্য ম্যাট্রিক্স, যেটা বলছিলাম যে আসলে ম্যাট্রিক্সগুলো কি, কিভাবে এটা বার করবো, কিভাবে কেজিআর বার করবো। হ্যাঁ, এই যে দেখেন আমি এখন কিওয়ার্ডও পাইলাম, সবই পাইয়ে ফেলছি। আমি এটাও দেখতে পারতেছি। এখন আমার দেখার বিষয় হচ্ছে কেজিআর। কেজিআর আমাকে বলে দিবে কোন কিওয়ার্ডগুলো ইজি টু র্যাঙ্ক, কোনগুলোতে সমস্যা। যেমন এটা আমি দেখি, এটাতে 200 সার্চ ভলিউম আছে। এটা আসলে অ্যাকচুয়ালি কে কি আমার কম্পিটিটর। আমি যে এটা দিয়ে এভাবে সার্চ দিতাম, দেখেন এই কিওয়ার্ডটা লিখে এভাবে সার্চ দিলে কত আসতেছে? সাইড একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 5 crore উপরে, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি সবাই কিন্তু আমার কম্পিটিটর না, এতগুলো সাইড আমার কম্পিটিটর না। আমি অ্যাকচুয়াল কম্পিটিটর দেখতে পারবো এটা ফালাইলে। অল ইন টাইটেল, গুগল কিওয়ার্ড র্যাঙ্কিং এর জন্য 200 থেকে 300 ফ্যাক্টর দেখে। তার ভিতরে অন্যতম ফ্যাক্টর হচ্ছে অল ইন টাইটেল। তো অল ইন টাইটেলে যদি উনি সাইট বানাচ্ছে না রাখে, আপনি রাখছেন, গুগল আপনাকে প্রাধান্য দিবে। এই জন্য আমি এবার দেখি অ্যাকচুয়াল কম্পিটিটর হচ্ছে 9 জন। 5 কোটি ওয়েবসাইট থেকে আমার অ্যাকচুয়াল কম্পিটিটর 9 জন। আমি যদি আগেরটা দেখে কাজ করি, তাহলে আমি একটু লস্ট হয়ে যাব, আর বুঝতে পারতেছি না সিনারিওটা কি। কিন্তু আমি যখন আমি যেভাবে করি, এইভাবে যদি আপনি করেন, তাহলে এটাতে আমি পাইলাম কত? 9 জন না? 9 জন। তাহলে আমার কেডি কত আসতেছে, মানে কেজিআর আসতেছে কত? অনেক কম না? তাহলে আপনি যদি এখন এটা নিয়ে ওয়েবসাইট করেন, তাহলে এটা ইজি কিওয়ার্ড হয়ে গেল র্যাঙ্ক করার জন্য। এইভাবে আপনার কিওয়ার্ডগুলো পেতে হবে। কিওয়ার্ড আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সেটার রেজাল্ট। কিওয়ার্ড শুরু করছিলাম, আমাদের শেষ হবে এখানে এসে। এইখানে আমি এখান থেকে ধরেন কত পাইলাম টোটাল, এখানে কিওয়ার্ড পাইলাম কত? 571। আমি এখান থেকে কেজিআর নামায়া, তারপর আমি কেজিআর কে শর্ট করব। কি শর্ট করব? কেজিআর কে শর্ট করব, কারণ আমার তো দরকার 0.25 এর। তা আমি তখন এটা আবার ডাটাতে যাব, যেগুলো সবচেয়ে নিচে আছে। এখন তো 00 অনেক, ফিল্টার করতে হবে। আমি সবগুলো পালানোর পরে করব, কারণ এখন তো আমি দিলে সব 0 উপরে চলে আসবে, কারণ নিচের গুলো কাজ করে নেই। এখন এই যে কিওয়ার্ডের যে কাজটা আমি করলাম, এই কিওয়ার্ডের জন্য আসলে কে কত চার্জ করে, এখানে আমরা চলে গেলাম, আমরা দেখলাম যে গেস্ট পোস্টের জন্য কি করে, তাই না? এখন আমরা আসলে দেখি কিওয়ার্ড রিসার্চ, এই কাজটার জন্য মানুষ কি সার্চ করে, চার্জ কত টাকা নেয়। আপনি যদি এটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এই সার্ভিসটা দিতে চান, তখন আপনি কত টাকা নেবেন, দামটা কি? কিওয়ার্ড রিসার্চ, তখন সার্চ দিলেন, এখানে দেখেন মানুষ বিভিন্ন নিচ্ছে, কেউ 35, কেউ 40। কাজ কিন্তু অনেক সময় লাগছে আমার করতে, এখন যে করলাম সোজা না? পেইডের কারণে, যেমন আমি যদি আমার ওয়েবসাইট থাকে কয়েকটা, আমি যদি এই বিজনেস থাকি, ওয়েবসাইট বানানোর বিজনেসে, আমার তো পার মান্থের বিজনেস, এখান থেকে টাকা আসতেছে। আমি নর্মাল একটা স্ট্র্যাটেজি যদি দেখি, আমার সব কিছু অন পেজ অফ পেজ ঠিক রেখে আমি যদি 150 আর্টিকেল পোস্ট করি, মাসে 50,000 টাকার উপরে আমার আসা কোনো সমস্যা না, ইজিলি আসবে। তো যখন আমার মাসে 50,000 টাকার উপরে চলে আসবে, আমি এখানে 10,000 টাকা দিতে সমস্যা নাই, কারণ ওয়েবসাইট তো আসলো, আর ওয়েবসাইট তো আমি একটা চালাবো না, তখন 10টা চালানো আমার জন্য কোনো সমস্যাই না।
তো 10 গুণন 50k কোনো ঝামেলা ছাড়া। হ্যাঁ, তখন আমি এরকম পেড টুল নেওয়া, এরকম সার্ভিস দেওয়া আমার জন্য কোনো রকম সমস্যা না। কিন্তু এটা যাইতে হলে কি করতে হবে, আমাকে র্যাঙ্কিংয়ে নিতে হবে না? ওয়েবসাইটে যদি র্যাঙ্কিং না থাকে, আমি 150 জায়গা 1000 আর্টিকেল যদি পাবলিশ করে থাকি, আমার কোনো লাভ আছে র্যাঙ্কিং না নিতে পারলে? এর জন্য আমাকে র্যাঙ্কিং নেওয়ার জন্য আগে জানতে হবে এসইওটা ঠিকমতো, স্কিলগুলো অন পেজ অফ পেজ দুইটা ভালো মতো জানতে হবে। আমরা এখন অন পেজের জন্য, অফ পেজ তো বুঝছেন যে ব্যাকলিং করার জন্য করতে হয়, তাই না? জিনিসটা ক্লিয়ার আছে, কনসেপ্টটা। অন পেজে হচ্ছে এই যে আমরা কাজটা করতেছি, কিওয়ার্ড রিসার্চ করতেছি, এখন আর্টিকেল লিখবো, আর্টিকেলগুলো ঠিকমতো এসইও অপটিমাইজ করব। ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ নিয়ে এখন কোনো সমস্যা আছে? এই যে এটা দেখেন, অল ইন টাইটেল কিভাবে আমরা বের করি, আর কেজিআরটা কিভাবে করে ফালাইলাম। কেজিআর বিষয়টা অনেকেই নর্মালি অনেকে দেখে না, কারণ কি মনে করে যে আপনাকে আমি কেজিআর দেখে দিলাম, আমি যদি এই ফরম্যাটে কাজ করি, আপনি যদি আমার সেম নিচে কাজ করেন, তাহলে কিন্তু আপনি আমার কম্পিটিটর হয়ে যাবেন। আচ্ছা, এখন হলো আপনি যদি আমার সেম নিচে কাজ করেন তাহলে আপনি কম্পিটিটর হয়ে যাবেন। এই জন্য অনেকেই বিভিন্ন টেকনিক শেখায় না এবং অনেকে জানে না, এটা হতে পারে কারণ প্র্যাকটিক্যাল নলেজ না। কারণ টিচিং প্রফেশনটা যেটা থাকে, ট্রেনাররা সবসময় যে কাজ করে এরকম না, ট্রেনাররা শুধু ট্রেনিং করে। আমি ট্রেনিং দিচ্ছি সারাদিন ট্রেনিং দিয়ে আমার সময় কই কাজ করার? তাহলে তারা ফ্রিল্যান্সিং অত যায় না, অনেকেই তারাও কাজ করে, অ্যাকচুয়াল কাজটা করে না। এখন আমার কি বলতে চাচ্ছে, এটাই ধরেন এই যে বিভিন্ন ট্রেনিং সেন্টার যারা মাইক্রোসফট অফিস শেখায়, উনি যদি 5 বছর কোনো একটা অফিসে জব করে পড়ায় সে শিখায়, আর যে কোন সময় অফিসের চেহারাও দেখে নাই, কাজের করে নাই, সে শিখায়। দুইজনের মধ্যে পার্থক্য কি? উনি বাস্তবমুখী, অফিসে কি ধরনের কাজ হয়, অফিসিয়াল কাজে এই সব কিছু জানে। যাকে শেখাবে ওনাকে আগেই থেকে ধরাই দিবে, পরবর্তী দিকে প্রবলেম না পড়ে, যে এগুলো প্রবলেম পড়তে হয় অফিসে। আর যে জীবনে অফিসের চেহারাই দেখে নাই, উনি তো এই প্রবলেম সম্বন্ধে জানেই না যে প্রবলেম দুনিয়াতে আছে কাজ করতে গেলে। হ্যাঁ, ওইটাই পড়াবে, তাই না? দুইজনের মধ্যে দুইটা, একটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা, এটা হচ্ছে অন্যরকম জিনিস। তো আমি আপনাকে দেখাচ্ছি, নর্মালি আমি ওয়েবসাইট র্যাঙ্ক করে বিক্রি করে দিই, এখান থেকে ইনকাম করতেছি। আমি করতে গিয়ে হ্যাঁ, এই যে এখন আমি এক ওয়েবসাইট কি নিয়ে বানাবো, আমি এখন পাচ্ছি, এই যেমন আমি এখানে পাইলাম, এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি এখন করি, একটা আর্টিকেল লিখি, হ্যাঁ, বেস্ট ক্যাট টয়েস ফর এক্সারসাইজ, এটা যদি আমি এখন লিখি, আমার কম্পিটিশন খুবই কম, আমি এখন এটা দিয়ে আর্টিকেল লিখতে পারবো। এখন আমরা যে যেমন আমরা গুগলে সার্চ দিয়ে থেকে আমরা নিয়ে তারপরে পুরোটা পড়ার পরে অনুপস্থিতিটা তখন বুঝে ওরা আমাদের যে হচ্ছে যে মনে করেন আমরা এটাকে দিলাম, দেওয়ার পর গুগলে যে কোশ্চেনগুলো আসে ওগুলো ক্লিক করে আমরা করে কপি করে একটা সেটা ওয়ার্ডের মধ্যে লিখি, তারপরে ওটা পুরো পড়তে হবে যে ওই রিলেটেড কি কি আছে, যেগুলো হাত দিতে হবে। তারপরে করলাম, করার পরে 600 1000 700 নেওয়া হয়, নেওয়ার পরে তারপরে এটাকে আমরা রিরাইট করি। এখন আমি আর্টিকেল লিখতে গেলে আর্টিকেলের যে ব্যাপারটা, আর্টিকেলটা হচ্ছে আলাদা একটা স্কিল, আলাদা স্কিল, এটা শিখতে হয়। এই স্কিলটা আপনার মধ্যে অটো এমনি চলে আসবে না, এটা আপনাকে শিখতে হবে। এটাও যেমন এসইও শিখতেছেন, এরকম আলাদা ট্রেনিং নিয়ে এটাও শিখতে হয় আর্টিকেল রাইটিং এর বিষয়টা। নয়তোবা যারা লিখে তাদের থেকে লিখে নিতে হয়, তাদের কাছে সার্ভিসটা নিতে হয়। যারা ওয়েবসাইট নর্মালি করে, যারা অ্যাফিলিয়েট মার্কেটার, তারা কিন্তু আর্টিকেল রাইটার হয় না নর্মালি, তারা আরেকজনের থেকে সার্ভিসটা নেয়, নিয়ে এটাকে এসইও করে। যারা এসইও করে তারা হচ্ছে র্যাঙ্কিং এর জন্য কাজ করতে পারে, প্রোডাক্টটা নিজে থাকে না, প্রোডাক্টটা অন্য থেকে কিনে আনে, আউটসোর্স করে। যারা পারে তাদের জন্য প্লাস পয়েন্ট। নর্মালি আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, আপনি যদি গ্রাফিক ডিজাইন পারেন আপনার জন্য প্লাস পয়েন্ট। না পারলে কি করবেন? অল্টারনেটিভ ওয়ে আছে না, ক্যানভাতে করতে পারতেছেন। আর্টিকেল না পারলেও অল্টারনেটিভ ওয়েগুলা স্পিন করে, রিরাইট করে, একটু এডিটিং করে করা, অল্টারনেটিভ, অ্যাকচুয়াল না। কিন্তু যে আসলে গ্রাফিক ডিজাইনার, আপনি ক্যানভাতে করতেছেন না, যে গ্রাফিক ডিজাইনার এক্সপিরিয়েন্স, তার মতো ডিজাইন আপনি করতে পারবেন না। তো স্পিন করে আপনি আর্টিকেলটা ইউনিক করতে পারবেন, কিন্তু ওয়ার্ডগুলো, লেখাগুলো একটু অন্য থাকবে। যেমন একটা ইংরেজ যদি বাংলা ভাষায় কথা বলে আমরা সহজে বুঝতে পারি, উনি বাংলা ঠিক মতো বলতে পারতেছে না, ওই রকম হবে আপনি যখন এই ইংলিশটা পাবলিশ করবেন। যারা নেটিভ ইংলিশ রিডার তারা ধরে মানে দেখলে বুঝবে, এটা বলে না হিন্দিতে টুটা ফুটা ওয়ার্ড, এরকম টাইপের।
যে এটা আসলে কিরকম, ওনারা এটা পড়লেই বুঝতে পারবে যে এটা নেটিভ এর জন্য না। তো নর্মালি এই জন্যই হচ্ছে কোয়ালিটি, আর্টিকেল কোয়ালিটির ফ্যাক্টর। যদি কোয়ালিটি ঠিক হয় তাহলে আপনি রিডাররা এর মধ্যে এঙ্গেজ থাকবে, আপনার জন্য ভালো হবে। তো এই জন্যই মানুষ আর্টিকেলের জন্য টাকা খরচ করে। নর্মালি যেমন বাংলাদেশে যারা যারা ভালো আর্টিকেল লেখে, ওইটা হচ্ছে কি, আমি একটা বিষয় টপিকের উপরে আমি স্টাডি করব। আমি প্রথমে একটা টপিকের উপরে স্টাডি করি, স্টাডি করার জন্য আমি কিওয়ার্ডটা নিয়ে লিখবো। প্রসেসটা হলো আমি কিওয়ার্ডটা আগে প্রথমে গুগলে সার্চ দিব, তারপর আমার এই টপিকটার উপর স্টাডি করতে হবে। এই যে আমি কিওয়ার্ডটা নিলাম, নেওয়ার পরে গুগলে সার্চ করলাম, করার পরে যারা এই বিষয়ে আর্টিকেল লিখছে, এই যে ওনারা লিখছে না সবাই, আমি এখান থেকে 10টা আর্টিকেল এখান থেকে ওপেন করবো, সবগুলো যারা যারা এই টাইপের লিখছে, ঠিক আছে, এই যে তাদেরগুলো আমি নিব, এখান থেকে দেখবো ওনারা আসলে কি বলতেছে, কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিচ্ছে, আমি এগুলো নোট ডাউন করবো। যেগুলো প্রত্যেকটা ওয়েবসাইটে গুরুত্ব দিচ্ছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, মানে সবাই ইনক্লুড করছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি এটা নোট করবো। ওই বিষয়গুলো পড়ে আমি নিজের ভাষায় লিখব। এটা হচ্ছে ওয়ে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এভাবে লিখে তারপর আপনি আবার এটা ইউনিকনেস চেক করবেন, তাহলে হয়ে গেল। আপনি আপনার নিজের ভাষায় লেখা একটা বিষয় যেমন বর্ণনা করবেন, রিমোটটা নিয়ে বর্ণনা করতে গেলে আপনি আপনার নিজের ভাষায় লিখলেন, এরকম টাইপের। এখন এটা নিয়ে নিজের ভাষা যদি কম থাকে তাহলে কি করবেন, এটা নিয়ে স্টাডি করবেন, ওয়েবে এটা নিয়ে সার্চ করবেন, বিভিন্ন তথ্য পাবেন, তথ্যগুলো আপনি নোট ডাউন করবেন, হুবহু না, নোট ডাউন করবেন মেন মেন বিষয়গুলো, তারপরে মেন বিষয়গুলো আপনি নিজের ভাষায় লিখবেন। এটার জন্য আবার তারপর কি হবে, আপনি ধরেন ডাইরেক্ট অ্যামাজনে চলে যাবেন, এখানে গিয়ে লিখবেন এই কিওয়ার্ডটা, এর রিলেটেড অনেক প্রোডাক্ট চলে আসবে। এখন এই যে প্রোডাক্টগুলো যেগুলো আছে, এখন এই যে প্রোডাক্টটা দেখেন, এই প্রোডাক্টের কিন্তু ডেসক্রিপশন ওই কোম্পানি দিয়ে দিছে। এটা নিয়ে যদি আপনি একটা রিভিউ করতে চান তাহলে আপনি এটা বিষয়ে তথ্য কিন্তু পাচ্ছেন। আপনি তখন কাজ করবেন অ্যাজ এ কিউরেটর। কিউরেটর কি, আপনি নিজে ইউজ করেন নাই, অন্যরা ইউজ করছে, করে কি কি সুবিধা পাইছে, কি অসুবিধা পাইছে, এটা আপনি পড়ে রিভিউ এটার সম্পর্কে আপনি লিখবেন যে আসলে ইউজাররা এটার এরকম সুবিধা পাইছে, এরকম অসুবিধা আছে প্রোডাক্টটার। আপনি এরকম না যে খালি শুধু ভালো ভালো বলবেন। আপনি বাসে গেলেন, একজন হকার উঠলো, ওনার কাছে 10টা প্রোডাক্ট, উনি সবগুলোই বলে ভাই এটা তো বেস্ট, এটা বেস্ট, এটা বেস্ট, আপনার ট্রাস্ট লেভেল আসবে না। কিন্তু উনি যখন এটাই বলবে যে না এটা এরকম ভালো আছে, এখানে কিছু অসুবিধা আছে, কিন্তু আরেকটা প্রোডাক্ট আছে এটার মধ্যে আবার এই অসুবিধা নাই, তখন কিন্তু আপনার কাছে ঠিকই ট্রাস্ট লেভেল একটা আসতে পারে। উনি সব বেস্ট বললে তো আপনার কাছে এটা অ্যাকসেপ্টেবল হবে না। এরকমই আপনি তখন অ্যাকচুয়াল রিভিউটা দিবেন, ওনার যেটা প্রয়োজন হিসেবে উনি কিনবে, বলবেন যে আসলে এটাতে এই সমস্যা আছে, এটাতে এই প্রবলেম আছে, আবার এই প্রবলেমটা ওইটাতে নাই। এভাবে আপনি কিউরেটর হিসেবে কাজ করবেন। আর্টিকেল যখন লিখবেন আর কি, রিভিউ আর্টিকেল, মানি আর্টিকেল এরকম লিখবেন, অ্যাজ এ কিউরেটর লিখলে আপনার জন্য ভালো হবে। কারণ আপনি কি করতেছেন, এখানে স্টাডি করবেন, স্টাডি কীভাবে করবেন, কারা যে ভালো পাইছে খারাপ পাইছে এটা সব আপনি দিতে পারবেন। এখানে প্রোডাক্টে সব আছে, যে রেটিং দেখেন, প্রোডাক্টের রেটিংগুলো দেখলে বুঝবেন কার কি প্রবলেম হয়েছে, কে কি জানতে চাচ্ছে, ঠিক আছে, সব তথ্য আপনি এখান থেকে দিবেন। যেমন যে এই বিষয়ে জানতে চাচ্ছে, তার মানে প্রোডাক্ট পেজে এটা সম্বন্ধে তথ্য নাই, তাই না, আপনি এখানে কি অ্যান্সারটা দিল এটা আপনি দেখি আপনার এই আর্টিকেলে কিন্তু এটা ইনক্লুড করতে পারতেছেন নিজের ভাষায়। তাহলে আপনার আর্টিকেলে এটা মানে এটা কি, যারা ইউজার তাদের রিকোয়ারমেন্টগুলো আপনি এগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু ওনারা তথ্য অন্য জায়গায় না খুঁজে আপনারা এখানে পেয়ে যাচ্ছে সব এরকম। এখন অন্যরা কি সুবিধা পাচ্ছে অসুবিধা পাচ্ছে আপনি পড়বেন, পজিটিভ নেগেটিভ পড়বেন, 1 স্টার একদম নেগেটিভ, 5 স্টার পজিটিভ, তাহলে ভালো দিক মন্দ দিক এটা আপনি পড়ে আপনার একটা নোট করে আপনার আর্টিকেলগুলো দিয়ে দিবেন। আর্টিকেল এমনিতে লং হয়ে যাবে, তখন আর্টিকেলটা হবে ইউনিক এবং অ্যাকসেপ্টেবল হবে। তারপর হচ্ছে আপনি লিখলেন, লেখার পরে এটাকে করতে হবে প্রুফ রিডিং। ইউএস এর নেটিভ রাইটার দিয়ে আপনাকে এটা প্রুফ রিডিং করাতে হবে। আর্টিকেল লিখলাম শেষ হয়ে গেল এরকম না, এগুলো বাদ, এগুলো তো করলেন, ইউনিকনেস সব করছেন। এখন এটা যে আপনি লিখছেন যদি এটা ইংরেজ বাংলা বলতেছে এই টাইপের হয়ে যাবে, তখনও আপনি তো নেটিভ রাইটার না। তখন কি করবেন, নেটিভ একজন রাইটারকে দিয়ে এটা প্রুফ রিডিং করাতে হবে। উনি প্রত্যেকটা ওয়ার্ড পড়ে কোন কোন জায়গাতে কি কি করা দরকার একদম নেটিভ রাইটারের মতো এটা লিখে দিবে। পেজ, উনি পেজ সার্ভিস দিবে, উনি কিন্তু পুরো লিখতেছে না, উনি এটাকে চেক দিয়ে ঠিক করে দিবে গ্রামাটিক্যাল এররগুলো। যেমন এখন ইংরেজ একটা বাংলা লিখলো, ওনার এই বাংলা তো অন্যরকম হবে, এটা যদি আপনি পরে এটা ঠিক করে দেন সব, এটা আপনার জন্য একটা সার্ভিস টাকা নেবেন। কিন্তু আপনি যখন এটা ঠিক করছেন তখন কিন্তু আমাদের দেশে যেভাবে বাংলা বলে এরকম হয়ে যাবে না, তখন ওই দেশের কোনো কাউরিতে করাইলে ওই দেশের মতো হয়ে যাবে স্ট্যান্ডার্ড, তখন এটা হয়ে যাবে কোয়ালিটি। তারপরে ওই আর্টিকেলটাকে উপর আপনার অন পেজে করতে হবে,
আর্টিকেল হইছে, এখন সব ওকে। এখন কি করবেন? অন পেজ এসইও করবেন। র্যাঙ্কিং এর জন্য কাজ করতে হবে না? তারপরে আপনি করবেন অন পেজ এসইও। পাবলিশ করলেন, পাবলিশ করার পরে করবেন এরপরে অফ পেজ এসইও, তখন এটা র্যাঙ্কিং আসবে। এটা হলো প্রসেস। এই প্রসেসটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো ওয়েবসাইটের উপরে। তো এই জন্য আমরা বলছিলাম যে যারা চান সাথে সাথে ওয়েবসাইট করতে পারেন ডোমেইন হোস্টিং কিনে, আর নয়তো আমি একটা স্যাম্পল দেখাই দিলাম, আপনারা জাস্ট দেখলেন কীভাবে প্র্যাকটিস করতে পারবেন আর কি। কারণ প্র্যাকটিস করার তো আর অপশন নেই। প্র্যাকটিস করলে কি হয়, যেমন কিওয়ার্ড রিসার্চ আপনার আমি যদি দেখাই দিতাম, প্র্যাকটিস না করতেন, আপনার যে প্রবলেম যেটা পড়ছিলেন এটা পড়তেন না। প্র্যাকটিস না করলে কিসের প্রবলেম? কোনো সমস্যা। হ্যাঁ, প্র্যাকটিস করলে আপনারা দেখবেন যে সমস্যা, আর প্র্যাকটিস না করলে সব পারি, এরকম টাইপের থাকে। তো এই এখন ওয়েবসাইটের যে বিষয়টা, অন পেজ এসইও যদি আপনার হাতে কলমে একটা ওয়েবসাইট থাকে, তাহলে আপনি এটা বিভিন্ন আর্টিকেল পাবলিশ করে করতে গেলে প্রবলেমে পড়বেন, এটা শিখতে পারবেন। তো ওয়েবসাইটের জিনিসটা বুঝে যাবেন যখন ক্লায়েন্টকে সার্ভিস দিবেন। আপনার যদি প্র্যাকটিক্যাল নলেজ থাকে ওয়েবসাইট র্যাঙ্ক করার, তাহলে আপনি ইজিলি ধরতে পারবেন ক্লায়েন্ট, এবং ওনাকে বলতে পারবেন আমি এই কিওয়ার্ডে র্যাঙ্কিং আছি। তখন আপনাকে আর অন্য কিছু জিজ্ঞেস করবেন, আপনার রেজাল্ট ওরিয়েন্টেড হয়ে যাবে। তখন ওই যে ব্যাকলিংকের জন্য ওই 21 দিনে 350 টাকার কাজ করতে হবে না। তখন আপনার কাজগুলো হয়ে যাবে এরকম বড় বড় টাকা, কাজ হবে একদম সিম্পল। যেমন একটা ওয়েবসাইট অডিট করতে কতক্ষণ লাগে? 5 মিনিটও লাগে না। টাকা তো সেম, সেম বলতে কি $5 না, টাকা চলে আসে $40-50। তার মানে কি কষ্ট কম টাকা বেশি। আপনি যখন এরকম স্কিল চলে আসবে, ভালো এক্সপার্ট স্কিল, বড় বড় যেগুলো মার্কেট ভ্যালু বেশি, তখন আপনি টাকা ইনকাম করতে পারবেন। এখানে ওই যারা ফ্রিল্যান্সারে ভালো করে, যারা মানে অ্যাকচুয়ালি নতুন এমার্জেন্সির জন্য সমস্যা, নতুনরা থেকে পুরোনো যারা যে পেইড, যারা যে টুলসগুলো যারা ইনভেস্ট করে কিনে নিছে, ওই যেগুলো যেমন আমরা যখন গত ক্লাসটা যখন ফ্রিতে দেখলাম, ফ্রিতে অনেক কিছু যখন অবস্ট্রাল ইয়ে থাকে, হ্যাঁ, এই যে অনেক কিছু পাবেন না, পাওয়া যায় না। এটা যেমন একবারে কত সুন্দর, আমি কিওয়ার্ড থেকে শুরু করে একটার মধ্যে সবগুলো পেয়ে গেলাম। হ্যাঁ, এই যে আমি এখানে চাইলে আরো অনেক কিছু এক্সক্লুড করতে পারি। এখন দেখি আমি আর কি কি এক্সক্লুড করতে পারি। এখানে আর কি আছে, এই রিপোর্টটা যদি আমি আবার জেনারেট করি এখান থেকে, আর কি কি বাদ দেওয়া যায়। আচ্ছা, বাদ দেওয়ার এখানে বিষয়, এটাকে আমি সেভ করব না। এই লিস্টটা যদি এখন আমি নামাইতে চাই, অথবা ভলিউম দেখলাম, হ্যাঁ ভলিউম 0 হলে হবে না, আমি লিখে দিলাম ভলিউম মিনিমাম থাকতে হবে, মিনিমাম 10 থাকতে হবে, আমি লিখে দিলাম। তাহলে 0-র নিচে কিছু থাকলে আমাকে দেখাবে না। তখন অনেকক্ষণ ছিল তো লগ আউট হয়ে গেছে, কি সেশন শেষ হয়ে যায় অনেকক্ষণ আপনি ইনঅ্যাক্টিভ থাকলে। তো এই অবস্থায় আমাকে কি দেখাইতো, যেগুলো 0 না এগুলো বাদ দিয়ে দিত, তখন আমি অ্যাকচুয়াল লিস্টটা এখান থেকে পাবো। তারপর হচ্ছে আমার কাজ। এখন এটা আমি যদি আবার এখানে চলে যাই, ওই যে কিওয়ার্ড টুল আইও ফ্রিতে দেখেছিলাম প্রথমবার, এই যে এটা দেখেছিলাম না ফ্রিতে। এখন এইখানে যদি আমি অন্য একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, অন্য একটা কিওয়ার্ড কি হতে পারে, আমরা যেহেতু পিছনে ছিলাম কোথায়, ওইখানে চলে যাই পেজটাতে। না না, আমি অন্য একটা কিওয়ার্ড দেখবো আরেক টুল দিয়ে। এখন দেখলাম HRF, এবার আমরা দেখি ক্যাট, এবার আমরা ফুড নিয়ে করি। এখানে আমরা লিখি বেস্ট ক্যাট ফুড, সার্চ দিলাম। এটা হচ্ছে আরেকটা টুল, এটা হচ্ছে কি কিওয়ার্ড টুল আইওতে। এখানে যখন আপনারা সার্চ করছিলেন তখন কি আসতো, এগুলো দেখাইতো না। এটাও পেড টুল, এটাও পেড, আমার তো কাজে লাগে। এইটা হচ্ছে ডিফারেন্স, যে আমি প্র্যাকটিক্যালি করে দিই, আমার এগুলো আছে প্র্যাকটিক্যালি করার ক্ষেত্রে লাগে, যে সব পেড আমাকে সব দেখাচ্ছে। আমি এখন আপনাদের ট্রেনিং এর জন্য আমার ক্লায়েন্টের কাজ করতে পারতেছি না, এটা আমার জন্য প্রবলেম তো হয়ে দাঁড়াইতেছে। এখন এটা একটু ইয়ের বিষয় আর কি, যে আমি কাজটা আমার করতে পারতেছি না ঠিক মতো এখানে সময় দেওয়ার জন্য। এখন হলো এইখানে যে সুবিধা পাচ্ছেন, দেখেন টোটাল বিষয়গুলো ইজিলি আপনি পেয়ে যাচ্ছেন, যা যা আপনার দরকার পেইডে হচ্ছে এই সুবিধাটা। সেম আপনি যখন পেয়ে যাবেন তখনও সেম আপনার অপরচুনিটিগুলো পাবেন এখান থেকে। এটা রেকর্ডে চলে আসলো, এটা আপনারা দেখতে পাবেন। হোয়াট ইজ ডোমেইন? ডোমেইন কি? ডোমেইন হলো আপনার ওয়েবসাইটের ঠিকানা, যা লোকজন বা ভিজিটর ব্রাউজারের ইউআরএল লিখে আপনার ওয়েবসাইটে আসে।
যেমন আপনি যদি গুগলে যান তাহলে কি লিখবেন google.com, তাহলে এটা গুগলের ঠিকানা। ফেসবুকে গেলে কি লিখতে হয় facebook.com, এটা ফেসবুকের ঠিকানা। এই যে এটা হলো এই ঠিকানাটা, এটা হলো কি ডোমিন। ঠিক আছে, এটা সহজ ভাষায় যদি ওয়েবসাইট বাড়ি হয় তাহলে ডোমেইন হলো তার ঠিকানা। আপনার বাড়ি কোথায়, এটার ঠিকানা হলো কি তাহলে ডোমেইন। গুগলের বাড়ি কোথায় google.com, তারপরে আপনার ফেসবুকের বাড়ি কোথায় facebook.com, এটা হলো ডোমেইন। যে ইউআরএলটা আমরা দেখতেছি এটা কি ডোমেইন। তাহলে আপনি বলেন তো ডোমেইন কি, দেখি বলেন। ডোমেইন হলো আপনার ওয়েবসাইটের ঠিকানা, যা লোকজন ব্রাউজারে কিভাবে পায় লিখে আপনার ওয়েবসাইটে আসে। তাহলে আমরা ডোমেইন কি বুঝলাম। এখন আরেকটা বিষয় আমাদের জানতে হবে, এটা হোস্টিং। আসলে হোস্টিংটা কি? হোস্টিং যে আমরা বলি ডোমেইন হোস্টিং বলি, হোস্টিংটা হলো কোনো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ইন্টারনেটে সার্ভার রাখার স্টোরেজ স্পেস। আপনি ইন্টারনেটে রাখবেন, কোথায় রাখবেন, যে জায়গাটাতে রাখবেন ওইটা হলো হোস্টিং। তো এই কনসেপ্ট আমরা বলতে পারি, যদি আপনার বাড়ি তো কোথাও থাকতে হবে একটা লোকেশনে, যেই লোকেশনে আপনার বাড়িটা আছে জায়গাতে, এটা হলো কি ওই বাড়ির জন্য স্টোরেজ স্পেস। ঠিক আছে, তো এই টাইপের আপনার ওয়েবসাইটে যেখানে রাখবেন, যে জায়গাতে রাখবেন ওটা হলো যে স্টোরেজ স্পেসটা, ওটা হলো হোস্টিং। যেমন আপনার মোবাইলে আপনার মেমোরি কার্ডে স্টোরেজ স্পেস, মোবাইলের স্টোরেজ কি ইন্টারনাল এক্সটার্নাল দুইটাই আছে তাই না, এখানে আপনি চাইলে ছবি গান ভিডিও রাখতে পারেন, এটা স্টোরেজ। এরকমই ইন্টারনেটে যখন আপনার ওয়েবসাইটে রাখবেন, এটা ওয়েবে যেহেতু রাখতেছেন এটা ওয়েব হোস্টিং। তো দুইটা বিষয়, একটা হলো ডোমেইন, একটা হোস্টিং। ঠিক আছে, আপনার যে ডেটাগুলো থাকবে আর্টিকেলগুলো কোথায় রাখবেন, এটা কি বল দিচ্ছে যার কাছে রাখতে আপনি কোন একটা হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং কিনবেন, ডোমেইন কোম্পানি থেকে ডোমেইন কিনবেন। নরমালি কিরকম হচ্ছে পার্টিসিপেন্ট, নরমালি যা হচ্ছে আমরা যে ওয়েবসাইটগুলো আছে ওয়েবসাইটগুলো কি কি যারা ডোমেইন হোস্টিং প্রোভাইড করে, যেমন নেমচিপ আছে, হোস্টগেটর আছে, গোডেডি আছে, আমাদেরকে ওই ডাটা রাখার জন্য হ্যাঁ স্পেস দিবে। স্পেস দিবে, ওনারা এটা দিচ্ছে টাকার বিনিময়ে আর কি। আপনি পার ইয়ার বেসিসে বা মান্থলি বেসিসে নিতে পারেন। এই হোস্টিংটা কি পারপেচুয়াল না সবসময়ের জন্য, মানে না, এটা রিনিউ করতে হয়। রিনিউ করতে হবে। আপনি যদি মান্থলি নেন তাহলে প্রতি মাসে রিনিউ করবেন, ইয়ারলি নিলে 1 বছর পর, যদি 2 বছর নেন 2 বছর 3 বছর 5 বছর এরকম ওনারা সার্ভিস পরে আপনি যেটা যে প্যাকেজ নেবেন। তো এখানে যেটা বলছিল 3000 টাকা আপনি ডোমেস্টিক পাবেন, এটা 1 বছর মেয়াদ থাকবে। ঠিক আছে, হোস্টিং আমরা বুঝলাম। এখন হলো আপনার বাড়ি হলো, এটা বাড়ি একটা লোকেশন আপনি রাখছেন, তাই না? এখন এই বাড়িতে আপনার জিনিসপত্র রাখলেন, জিনিসপত্র যদি আপনার কোনো সিকিউরিটি না থাকে এটা চুরি হয়ে যাবে না? ওয়েবসাইটে আপনার বিভিন্ন কিছু রাখলেন, যদি এটা সিকিউরিটি না করেন তাহলে কি থাকবে, হ্যাকাররা এগুলো নিয়ে নিবে না? লজিক, আপনার বাড়ি আছে, যদি দরজা না থাকে তাহলে তো চুরি হওয়ার সম্ভাবনা বাড়বেই, তাই না? দরজা থাকলে একটা আপনার সিকিউরিটি হলো। তো এরকম হচ্ছে, আমরা এখন দেখব হোয়াট ইজ এসএসএল। এসএসএল সার্টিফিকেট এটা কি? আপনি কারো আইডিয়া আছে এসএসএল সার্টিফিকেট? এসএসএল স্ট্যান্ডস ফর সিকিউর সকেটস লেয়ার। এটা হচ্ছে সিকিউর সকেটস লেয়ার। এখনো কিছু বুঝলাম না কি জিনিস, সকেট টকেট বা অন্যরকম কিছু একটা। আচ্ছা, কোন ওয়েবসাইটের কানেকশন সিকিউর এবং এর সেন্সিটিভ তথ্য, যেমন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, আপনি ফেসবুকে গেলেন, অ্যাকাউন্ট করলেন, ইমেল, পাসওয়ার্ড, এই বিভিন্ন ব্যক্তিগত তথ্য দেন না, সেন্সিটিভ তথ্য, এটা যদি হ্যাকাররা পেয়ে ফেলে তাহলে আপনার জন্য ভালো না খারাপ? এখন আপনি কোনো শপিং পোর্টাল থেকে শপিং করলেন, এখানে আপনি কার্ডের ডিটেল দিয়ে কিনলেন, কার্ড দিয়ে কিনলেন, তো এখানে আপনার কার্ড ডিটেল দিচ্ছেন, সিবিসি দিচ্ছেন, এক্সপায়ারি দিচ্ছেন, এই যে তথ্যগুলো সেন্সিটিভ তথ্য না আপনার কার্ডের ডিটেল, এটা যদি হ্যাকার পেয়ে ফেলে এটা তো আপনার জন্য ভালো ভালো না? আপনার অ্যাকাউন্ট খালি করে দিল, কষ্ট করে খালি করতে হলো না আপনার। তো এই যে তথ্যগুলো হ্যাকারদের হাত থেকে নিরাপদে রাখার জন্য যেই সিস্টেমটা আছে এটাকে বলা হয় এসএসএল সার্টিফিকেট, যেই সিস্টেমে করে। তো এই যে বাড়ির ভিতরে একটা দরজা দিলে এটা একটা সিকিউরিটি, দরজা আটকে রাখলেন তাহলে নর্মাল স্যাসপেক্টরা আসতে পারলো না, খোলা থাকলে তো এসে নিয়ে গেল। তো এটা একটা সিকিউরিটি। তো সিকিউরিটি আবার বিভিন্ন লেভেল আছে না, বাড়ির নিচে একটা গেট দিলেন, এটা আলাদা একটা সিকিউরিটি, গেটে একজন দারোয়ান রাখলেন, আরেকটু সিকিউরিটি বাড়লো, সিসিটিভি ক্যামেরা লাগলেন, আরেকটু বাড়লো,
আবার দারোয়ান হাতে যদি একটা বন্দুক ধরায় দেন তাহলে তো আরো সিকিউরিটি বাড়লো, তাহলে শেষরা তো সাহসী করবে না, তাই না? এই ধরনের আপনার সিকিউরিটি আবার বেশি বেশি করতে পারেন, তবে একটা স্ট্যান্ডার্ড নিতে হয় আর কি। নর্মালি একটা স্ট্যান্ডার্ড আপনাদের থাকলে ছোট মোটো হ্যাকাররা কিছু করতে পারে না। আবার দেখবেন বিভিন্ন ব্যাংকে বন্দুক হাতেও সিকিউরিটি থাকে, তাদেরও কিন্তু আবার ডাকাতি করতে পারে। হ্যাকার যদি ওই মানের বড় হয় তাহলে হ্যাক করতে পারবে লেভেল অনুসারে আর কি, যেরকম লেভেল। হ্যাকার বলতেছে এটা আমরা যখন এক্সপেক্ট করছি হ্যাকাররা কি ওরা কিভাবে মার পেটে হ্যাকার হয়? হ্যাকাররা হচ্ছে এক একজন ওয়েব ডেভেলপার, ওনারা বিভিন্ন অ্যাপ্লিকেশন নিজেরা ডেভেলপ করতে পারে, করতে করতে এত মানে কি করার পরে কি শিক্ষা আর্ন করা নেয়ার পরে ওরা হ্যাকার হচ্ছে। ওরা হ্যাকার হয়েছে ওয়েবসাইটগুলো, ওরা তো হ্যাক করে কি ওয়েবসাইট, ওরা ওয়েবসাইট সম্পর্কে এ টু জেড জানে, প্রত্যেকটা বিষয় জানে। জানার কারণে কি হচ্ছে, কোথায় কোথায় লোপহোল থাকে, কোথায় গ্যাপ আছে। যেমন এখন আপনি কিওয়ার্ড ভালো জানলে কোন কিওয়ার্ডগুলো ইজি টু র্যাঙ্ক এটা বার করতে পারতেছেন, এখন লোপহোল পাইয়ে যাইতেছেন। ওরা এই জিনিসগুলো জানে যে সিকিউরিটি কোন জায়গাতে। যেমন আপনার বাড়িটা আপনি যদি সম্পূর্ণ জানেন, এখানে কোনো কারণে দরজা বন্ধ থাকলে কোন দিক দিয়ে আপনি ঢুকতে পারবেন, ওয়াইটা কি থাকতে পারে, এই জিনিসগুলো আপনি জানবেন না। তো ওয়েবসাইট ওরা এইরকম ভাবে মানে জানে জিনিসগুলা, ওরা অন্যের ওয়েবসাইটে কিভাবে ঢুকতে হয় এটা বুঝে যাবে। ওরাও চোর, বাড়ির ভিতরের মধ্যে ঢুকতে পারে। ওরা বেসিক্যালি পড়াশোনা শুরু করে কি কম্পিউটার সায়েন্স? হ্যাঁ, ওরা আসলে ওয়েব ডেভেলপার একজন ভালো মানের ভালো ভালো মানে কম্পিউটার সায়েন্সের পড়া করে ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, কম্পিউটার নিয়ে পড়ছে বা পড়ে নাই, কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট সম্বন্ধে ভালো জানে। ওয়েব ডেভেলপমেন্ট ভালো হ্যাঁ, ও ওই লাইনে থাকতে হবে এরকম না, ও এটা শিখছে এবং ভালো মানের শিখছে, নর্মাল না। সবকিছু ভালো মতো যায় না তারপরে হ্যাকার হইতে হয়। হোয়াইট হ্যাকার আছে। হ্যাঁ, হোয়াইট হ্যাকার আছে যারা ওই হ্যাকারদের আবার বাধা দিয়ে রাখে। আর যারা হচ্ছে হোয়াইট হ্যাকার, তারা হচ্ছে ওই হ্যাকারদের হাত থেকে ওয়েবসাইটকে বাঁচাবে। আপনি তাদের দিয়ে দিন যে ও হ্যাকার, কিন্তু ও হ্যাক করা না করার জন্য কাজ করবে। আর যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার, তারা হচ্ছে আপনার সবকিছু নিয়ে যাবে। দুই ধরনের। যেমন 10 বছর চুরি করছে, হ্যাকার হিসেবে কত মাত্রা প্রকাশ করে যখন ওয়েব ডেভেলপমেন্ট করে মানে ফুল মাস্টার্স হয়ে যায়। এটা যারা ছোট মোটো হ্যাকার তারা তো প্র্যাকটিস করতে করতে শিখে, তারা আরেকজনের হ্যাক করতে 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 শিখে। আর এরকম আগে নিজেরটা করে দেয় কিভাবে করতে হয়, পুরো বিষয়টা জানে আর কি, টোটাল জিনিসটা। যারা তালা খুলতে পারে সহজেই, তারা জীবনে কত তালা খুলে ফেলছে, না তালা খুলে কি তালা খুলতে পারে? যেমন আপনারা আমি কিন্তু তালা খুলতে পারবো না, যারা খোলে তারা এতবার খুলছে, তাদের কাছে এটা ইজি, ধরবে খুলে নেবে এরকম টাইপের, তাই না? এরকম টাইপের ওনারা এই প্র্যাকটিস করতে করতে এগুলো পারফেক্ট হয়ে যায়। তো আমরা বুঝলাম এসএসসি সার্টিফিকেটটা কি। আচ্ছা, ইম্পর্টেন্স অফ ডোমেন এন্ড হোস্টিং সিলেকশন। এখন ডোমেন হোস্টিং বুঝলাম, ডোমেন হোস্টিং সিলেক্ট করার আবার গুরুত্ব কি, সিলেকশন কি আছে এখানে? আমার একটা রিমোটের ব্যবসা বা আমার একটা স্বর্ণ ব্যবসা, স্বর্ণ আমি কি করি, গোল্ডের ব্যবসা আছে আমার এখানে ব্যবসা, এখানে আমি একটা ওয়েবসাইট করবো, আমি যে কোনো একটা নাম দিলে হয় নাকি না? রেলওয়ের নাম দিতে হবে, ব্যবসার সাথে যাই এরকম দিতে হবে কেন? আমার ওয়েবসাইট স্বর্ণের ব্যবসা, আমি এখানে দিলাম আদা দিয়ে চা খান, আমি আমার ওয়েবসাইটের নাম দিলাম আদা দিয়ে চা খান। একটা সিলেকশনের গুরুত্ব আছে, রেলিভেন্সির ব্যাপার আছে, তাই না? তো এটা হলো ডোমেইন সিলেকশনের, রাইট। এই জন্যই আমি ওই আদা দিয়ে চা খান দিলে হবে না, আমাকে এখানে অবশ্যই ডোমেইনটা আমার ব্যবসার রিলেভেন্ট হতে হবে, তাহলে এটা আমার ভিজিটর রিলেট করতে পারবে, তাই না? একটা বিষয় আছে। হোস্টিং এর ক্ষেত্রেও সেম, আপনি যদি ভালো একটা কোম্পানি থেকে হোস্টিং নেন, তাদের সিকিউরিটি ভালো থাকবে। আর যে একটা নর্মাল 2-250 টাকা হোস্টিং তার কাছ থেকে নিলে, তাদের সিকিউরিটির বিষয়ে টাকা ওইরকম দিবে না, তাদের বাজেট নাই, নেই সেই 2-250 টাকা সিকিউরিটি কয় টাকা দিবে? আর যারা বড় বড় প্রতিষ্ঠান, তাদের কিন্তু আলাদা লোক, একটা টিমই থাকে সিকিউরিটির জন্য। তার এরকম হোয়াইট হ্যাকার যারা আছে, তাদের হোস্টিংটা যদি সিকিউর থাকে, তাহলে আপনি এখান থেকে সুবিধা পাবেন, তাই না? না না, ওনাদের সিকিউরিটি একটা থাকবে। আপনি ধরেন একটা বাড়ি নিচ্ছেন, এখানে দারোয়ান এখানে নাই, আর একটা অ্যাপার্টমেন্টে নিচ্ছেন, বুঝলেন আপনার দারোয়ান নাই, আপনি আপনার রুম সিকিউর করলেন, এটা একটা করতে হবে আপনার। কিন্তু যদি এখানে নিচে একটা দারোয়ান থাকতো, এটা আপনি এক্সট্রা সিকিউরিটি হতো না? এটা আপনাদের ভালো না? ধরেন একটা ভালো যখন যাবেন অ্যাপার্টমেন্টে নিবেন, ওখানে দারোয়ান থাকে, সিসিটিভি ক্যামেরা থাকে, এগুলো তো
এক্সট্রা ফিচার পাচ্ছেন আপনি, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। আচ্ছা, আচ্ছা, এটা যখন company- কিন্তু আপনি দরজা তো লাগাবেন আপনার আলাদা হিসাব। তো আপনি যখন ভালো হোস্টিং ফি নিচ্ছেন ওই সুবিধাগুলো আপনি অটোমেটিক পাচ্ছেন। আচ্ছা, আচ্ছা। এটা বলতেছে যে হোস্টিং সিলেকশনের এই সুবিধাটা, যে আপনি যদি ভালো জায়গা থেকে কিনেন তাহলে আপনার অন্য অন্য জিনিসগুলো কত চলে আসছে? অটো চলে আসতেছে। এটা হলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে নেওয়ার একটা সুবিধা। তাই এটা বুঝলাম ডোমেইন হোস্টিং এর জন্য কি সিলেকশন করার যে সুবিধাটা। আচ্ছা, এখন আমরা পরবর্তী ক্লাস থেকে প্র্যাকটিক্যাল ওয়েবসাইট ডিজাইনের কাজটা করব। আমরা এখানে কিওয়ার্ড রিসার্চের বিষয়টা বুঝে গেলাম। আমরা এখন ওয়েবসাইট যে করব লিখব কিসের পরে, আমরা আর্টিকেলগুলো এই যে লো কম্পিটিটিভ কিওয়ার্ড বের করতে হবে আমাদের। আপনাদের এরকম ফাইল থাকতে হবে, আপনি কোন বিষয়ে ওয়েবসাইট বানাবেন এটা এখান থেকে দেখবেন। বিভিন্ন ক্যাটাগরি আছে, দেখে 10টা টপিকের উপর কিওয়ার্ড রিসার্চ করে আনবেন। আমরা তো আর এটা পাবো, আমরা তো ফ্রি দিয়েই করবো। ফ্রি দিয়ে করবেন, সমস্যা তো নাই তো। ধরেন আমি এখানে ফ্রি দিয়ে করবো, স্যামরাশে চলে গেলাম, ফ্রিতেই করি। আমি এখানে সেম সিস্টেমই লিখবো, এখান থেকে ধরে নিলাম ক্যাট ফুড, স্যামরাশে অ্যাকাউন্ট কিভাবে ভাইয়া? সাইন ইন করতাম স্যামরাশে কি আগে একটা গুগল খুলে রাখতে হবে না, জিমেল? জিমেল। হ্যাঁ, এই দেন এখন আমি এখানে কিওয়ার্ড করব, ঠিক আছে? আমি এখানে কিওয়ার্ডের জন্য দিলাম ওই যে বেস্ট ক্যাট ফুড দিয়ে, এবার দেখছি আমি এবার রিভিউ দিয়ে দিই, ক্যাট ফুড রিভিউ। এটা তো বাইং কিওয়ার্ড, জি। এটা দিয়ে দিব। আমি ফ্রিতে করতেছি এখন, আপনারা যেভাবে করবেন পেইডে না। এখন এখন আমি আছি ফ্রিতে। আমি ফ্রিতে করার জন্য যাতে এভাবে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে কি আমাকে এখানে ভলিউম দেখাচ্ছে, পেইডও আমাকে দেখাবে, ফ্রিতেও দেখাচ্ছে, তারপর ডিফিকাল্টিও দেখাচ্ছে। আমি এটা এখান থেকে নিয়ে লিখবো। এবার আমার হচ্ছে ম্যানুয়ালি লিখতে হবে, ডাউনলোড করতে পারবো না এখান থেকে। ওখানে ডাউনলোড করা যাবে। এখান থেকে ফ্রিতে ডাউনলোড দেয় না। আমি এখান থেকে দেখে দেখে লিখবো, আমার দরকার তো জিনিসটা, তাই না? আমি এখান থেকে দেখবো 1.9K মানে 1900, আমি লিখবো সার্চ বলে 1900 KD 59, এটা আমি লিখবো, দেখে দেখে লিখতে হবে। এবং এটার ভেরিয়েশন হ্যাঁ সব আছে এখানে, সব আছে। এখন এই যে ভেরিয়েশন আছে না, আমি এখানে ক্লিক করলে এটার ভেরিয়েশনও পাবো। এটাই তো আমার কিওয়ার্ডের সাথে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে 5000 10,000 পাচ্ছি, যে আমি কিন্তু এখানে আবার ফিল্টারও করতে পারতেছি, বুঝলি? ফ্রি তো পাচ্ছি, কিন্তু আমি 10টা ক্লিক করতে পারবো। এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট দিয়ে। আপনি 10টা অ্যাকাউন্ট করে নেবেন, 10টা ক্লিক করলে যে কোনো জায়গায় 10 10টা ক্লিক গুনবে ফ্রিতে। হ্যাঁ, কিন্তু আমি তো একটা পায়ে ফেলছি, তাই না? আমি এবার আবার এখানে দেখলাম এক্সপোর্ট ক্লিক করব, আমি যেগুলো যেগুলো এক্সপোর্ট করতে চাই করে ফেলবো। স্যামরাশি করলেন সমস্যা কি? সুবিধা হচ্ছে আপনার উপরে, কোন টুলে কি সুবিধা আপনার দেয় আপনার ইচ্ছা। আমি একটু আগে দেখেছি এইচআরএফ, এখন দেখাচ্ছি স্যামরাশ। আমার কাছে যেটা সুবিধা মনে হয় আমি ওটাতে করবো, তাই না? আমার মেন দরকার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। টুল থেকে আমার হেল্প নিতে হবে, আমি যে কোনো টুলে নেব, আমার যে টুল আমাকে হেল্প দিচ্ছে, এটা আমার কোনো বাধ্যবাধকতা নাই। আমি আগে করতাম কি, টুল এইভাবে করতাম না, আমি করতাম যে কিওয়ার্ড এভরিহোয়ার দিয়ে সার্চ দিলে দেখাইতো না, সার্চ বলে দেখাইছিলাম, আমি ওখানে সার্চ বলে নিতাম, অল ইন টাইটেল নিতাম, আমার এক্সেল শিটে বসাই দিতাম, শেষ। এভাবে বের করেও করতাম না আগে, প্রথম দিতাম। পরে দেখলাম যে না, এভাবে অনেক সময় লাগে। ওটা পেডই কিন্তু ছিল, পেডই ছিল, ওটা টাকা দিতে হয়। তবে আমি দেখলাম যে না, ওটা আবার কম টাকা ছিল, $10 1 বছর চালাইতে পারতাম কম টাকায়। আর এখানে কিন্তু আমার এক মাসেই নিচ্ছে 10-15 হাজার টাকা। এই যেমন স্যামরাশে যে আপনি এক মাস চালান, এখানে আপনার নিবে $120, মানে $119। $119 কত আসে আমরা দেখি, ইউএসডি ভার্সেস বিডিটি। এখনকার রেটে আমি যদি $119 ওনাদের দিই তাহলে 10,235 টাকা। এখন আমি যদি আরো আরেকটা টুল ধরি, 10-20 হাজার টাকা চলে গেল আমার, তখন তো আমি চামচ যে একটা বা দুইটা নিই, কিন্তু আমার এখানে কয়েকটাই নেওয়া আছে। লাগে, এগুলো লাগে, কাজ করতে গেলে লাগে। আপনারা যখন ওয়েবসাইট র্যাঙ্ক করতে যাবেন, আপনি যদি ইজি টু র্যাঙ্ক কিওয়ার্ড না পান, র্যাঙ্ক করতে সমস্যা হবে না। হ্যাঁ, এই জন্য আমি প্রথমে বলছিলাম, কিন্তু কিওয়ার্ড রিসার্চ হচ্ছে র্যাঙ্কিং এর সবচেয়ে ভাইটাল পার্ট। আমি কিন্তু শুরুতেই বলছিলাম, তখন আপনাদের মাথায় এখন কিন্তু ধরতেছেন জিনিসটা, যে আসলে র্যাঙ্কিং এর জন্য কিওয়ার্ড রিসার্চটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য এটাতে আমি চাইলে এক ক্লাসে শেষ করতে পারতাম, এটার এই জন্য মাল্টিপল ক্লাস এটাতে নেওয়া হয়েছে, যাতে আপনারা বিষয়টা অনুধাবন করতেন। প্রথম ক্লাসে শেষ করলে এই অনুধাবন এখন যেটা হইতেছে, প্রথম ক্লাসে এই অনুধাবন আসতো না। এটাই তো, এই জন্যই সময় বেশি নিলে আপনার বেশি কিছু দেখতে পাচ্ছেন।
ওইটাই তো এক ক্লাসের করলে আমি হয়তো কেজিআর দেখাইতাম না, সময় নাই। কেজিআর এ সুবিধা পাচ্ছেন এখন, ধরেন আপনি মিস করছেন কেজিআরটাকে দেখেন নাই, ভিডিওতে দেখে নেবেন। হ্যাঁ, আর অনলাইনে তো যখন রাস্তায় আছেন অনলাইনেও জয়েন করতে পারতেন, গ্রুপে কিন্তু মেসেজ দেওয়া আছে। ওইটাই চাইলে হেডফোন লাগায় দেখতেও পারতেন যে কি কি ঘটছে জিনিসটা, আর ভিডিও টিউটোরিয়ালে এটা তো দেখতেই পারবেন। ওকে, তাহলে আমরা দেখতে পারলাম যে বিষয়গুলো ফ্রিতে কিরকম, পেইডে কিরকম। ঠিক আছে, পেইডে হচ্ছে আমি চাইলে আমার এইখানে আর ক্লিক গুনতে হয় না, আমি কিন্তু ফ্রি তো পাচ্ছি। দেখেন প্রত্যেকটার আমরা দিয়ে দিচ্ছে না, এই যে ফ্রি ফ্রি, এই যে ফ্রিতে দেখেন সব পাচ্ছি, আমার যা দরকার সব, হ্যাঁ সব এখানে পাওয়া যায়। এই জন্য বলছে অন্য কোথাও বাদ দিয়ে স্যাম রাশেই 10টা ইমেল খুলে 10টা দিয়ে 10টা অ্যাকাউন্ট করে নেবেন, তাহলে আপনার এই অ্যাকাউন্টের লিমিট শেষ হয়ে গেল, আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আবার জয়েন করবেন, লগ ইন করবেন। আপনার এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে খুলবেন, সাইন ইনের সময় গুগল দিয়ে সাইন আপ করবেন না, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে খুলবেন, আলাদা ম্যানুয়ালি সাইন আপ করবেন। এই যে আবার আমি এখান থেকে লগ আউট করি, দেখেন আমি দেখাই, আমি লগ আউট করলাম। এখন সাইন আপ করার অপশন কি দেখেন, সাইন আপ যখন ক্লিক করি আমি দুইভাবে সাইন আপ করতে পারি, একটা হচ্ছে ইউজিং গুগল অ্যাকাউন্ট, ইউজিং ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। আপনারা ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে 10টা এরকম আলাদা খুলবেন, তাহলে পরবর্তী ইমেল আর পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন, আর গুগলে লগ ইন থাকতে হবে না। এখন আমরা যেহেতু গুগলে লগ ইন আছে, আমি জাস্ট গুগলে ক্লিক করলে ঢুকতে পারতেছি। 10টা ক্লিক এক অ্যাকাউন্ট দিয়ে প্রতিদিন, আবার কালকে করতে পারবো, এই টাইপের। ঠিক আছে, তো এইভাবে আমি এখানে চাইলে এই সুবিধাগুলো নিতে পারতেছি। আমি এখান থেকে টপিক নিব, আমি তো এখন ক্যারে আছে, এবার আবার অন্যতে যাই, দেখি প্যাটের মধ্যে ক্যাট তো গেল। এবার যদি আমি যাই বার্ড নিয়ে, বার্ড ফুড, বার্ড টয়েস আছে না, টপিকের শেষ নেই এখানে। বলছি 10টা টপিক কি ডিসকাস করবেন, অনেকে টপিক খুঁজে পাইতো না, এগুলো দেখায় দেওয়ার পর টপিক খুঁজে পায় না। এই যে এটা আমি আনপেডে খুঁজছি, এটা তো আনপেডে, আমি তো এখন আনপেডে আছি। আমি আনপেডে বার্ড থেকে নিলাম, বার্ড ফুড। আপনি সবভাবে করতে পারেন, আমি কোনটা বলছি, সময় বাঁচছে কোথায়। আমি ডিজিটাল মার্কেটার, আমরা আগে বলছি আমরা হার্ড ওয়ার্ক করবো না, আমরা স্মার্ট ওয়ার্ক করবো। ইজিলি আমি পাচ্ছি, আমি এখান থেকে অ্যামাজনে চলে গেলাম, আমি গিয়ে ক্যাটাগরি দেখতেছি, কারণ আমি তো অ্যামাজন আমি অ্যাফিলিয়েট করবো আমার ওয়েবসাইটে। এখন আমি এখানে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় এগুলো নিয়ে কাজ করবো আমি। তো আমি এখানে দেখলাম যে হ্যাঁ বার্ডের আছে, ফুড আছে, তাই আমি এখানে চলে আসলাম, বার্ড ফুড লিখবো, বার্ড ফুড, এটা হচ্ছে আমার সিট কিওয়ার্ড। এর আগে আমি বেস্ট অথবা পিছনে রিভিউ এগুলো লাগাইলাম। তো আমি লিখি তাহলে বেস্ট দিয়ে করি আগে, বেস্টটা লাগানোর কারণে আমার এটা, আমি বেশি কেন কাজ করতে যাবো, আমি তো জানি আমার কি করতে হবে। আমি বাইন্ড কিওয়ার্ড খুঁজতেছি, ইনফরমেটিভ যখন খুঁজবো তখন এটা যাবো। হ্যাঁ, এখন আমি যেহেতু বাইন্ড কিওয়ার্ড চাচ্ছি, আমি বেস দিয়ে সার্চ দিচ্ছি, সার্চ দেওয়ার পরে কি আমি ফ্রিতে আছি, কিন্তু এখন পেলে না, সব পাচ্ছি 720 কে কে, মানে এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি 50%, তাই না? হ্যাঁ মানে 50, হ্যাঁ মিডিয়াম লেভেলে আছে। তারপরে কিওয়ার্ড ভেরিয়েশন আছে আর কত, 342টা। আমি এটা তো আগে লিখে নিব, এটারটা প্রথমটা লিখে নিব, হ্যাঁ ডাটাগুলো লিখে নিলাম, যেহেতু আমি এখানে ফ্রিতে ডাউনলোড করতে পারি, আমি একটু ম্যানুয়ালি কষ্ট করতে হবে। ঠিক আছে, এখন আমি এই যে ভেরিয়েশন পাইলাম না আরো, এখানে আমি এগুলো আবার এখান থেকে লিখবো, এটার জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা, সে পাইলাম। এবার পরবর্তী জিনিসটা নিয়ে সার্চ করবো। এখন আমি চাইলে কেডি যে ব্যাপারটা, আমি এখানে লো কেডি গুলো নেই, এটা ফিল্টার করবো। এখানে ক্লিক করলে প্রথম দেখাবে বড় সবচেয়ে বেশি যেটা কেডি, তারপর আরেকটা ক্লিক করলে এবার সবচেয়ে ছোট কেডি চলে আসবে। ঠিক আছে, এবার হচ্ছে আমার সার্চ ভলিউম, আমি কত সার্চ ভলিউম লিখতে, আমার এগুলো তো মোটামুটি আছে, এগুলো নিতে পারি। তাহলে সর্বনিম্ন কেডি আছে এটা, বেস্ট ফুড ফর বার্ড, তারপরে বেস্ট বার্ড ফুড ফর কি উড পিকার্স, তাহলে এটাতে দেখেন 26 আছে। এটার আপনার কি আছে, আবার ভলিউম আছে 30। ঠিক আছে, তো এইভাবে আবার দেখতে হবে এটার এবার কতই কম্পিটিশন কিরকম।
বেস্ট বার্ড ফুড ফর উড কিপার্স, আমি এটা লিখবো এখন অল ইন টাইটেলে গিয়ে, অল ইন টাইটেল বেস্ট বার্ড ফুড ফর উড কি জানি কিপার নাকি পিকার্স, কপি করে নি। এই যে আমি যখন দিলাম দুইটা আসছে, এবার তাকান দুইটা, মাত্র দুইটা সাইড আছে, কম্পিটিশন অনেক বেশি না? এই যে তাহলে এটা হয়ে গেল কেজিআর করব। হ্যাঁ, তাহলে আমি আসলে এখন আমি বুঝতে পারতেছি কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আমি ইজি টু র‍্যাঙ্ক কিওয়ার্ড গুলো খুঁজে পাই। এটা আমি আমার জন্য করতে পারি, আমার ক্লায়েন্টের জন্য করতে পারি। তাহলে আমি এখন এটা নিয়ে যদি আর্টিকেল লিখি তাহলে আমার জন্য ভালো হবে না? এখন এটা নিয়ে আমি আর্টিকেল কিভাবে লিখবো, আর্টিকেলের প্রসেসটা কি হবে, আমি এখন এই কিওয়ার্ডটা নিয়ে একটু কি করবো, স্টাডি করবো। আমি জানি না কিছু, আপনারাও জানেন না, আমি জানি না, তাই না? এখন আমি কি করব, এই কিওয়ার্ডটা নিয়ে এখানেই সার্চ করে দেবো, অন্য অন্য ওয়েবসাইট কি কি বিষয়ে এটা নিয়ে লিখছে আমি এটা দেখবো, বিভিন্ন প্রোডাক্টগুলো দেখবো, এই যে সবারগুলো পড়বো, পরে আমি একটা নোট ডাউন করবো, নোট ডাউন করে আমি 10টা আর্টিকেল, এখানে 10টা আর্টিকেল ওপেন করবো, আমার মেন যে কাজটা এটাও করবো, ওনাদের ফরম্যাটগুলো আমি ফলো করবো, ওনারা কি করতেছে আমি এগুলো সব দেখবো। এই যে এখান থেকে দেখে দেখে ধরেন ক্লিক করলাম, এখন আমি এটাতে যাবো উনি কি লিখছে। সবাই কমন কি একটা ইন্ট্রো দিবে, প্রথমে একটা টাইটেল থাকবে, তারপর একটা ইন্ট্রো দিবে, দেওয়ার পরে প্রোডাক্টগুলো নিয়ে রিভিউ করবে, 10টা দিয়ে 10টা সেম, সবাই এই ফরম্যাট ফলো করবে। সবাই প্রথমে টাইটেল দিবে, একটা ইন্ট্রো দিবে, ঠিক আছে, তারপরে সে এই যে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে রিভিউ করবে। তো আমি যে প্রোডাক্টগুলো পরে এখান থেকে পাচ্ছি, অথবা আমি অ্যামাজনে গেলে এই কিওয়ার্ডটা দেখতে যখন অ্যামাজনে সার্চ করবো তখন প্রোডাক্ট চলে আসতেছে, ওনাদের থেকে আমি প্রোডাক্ট নিয়ে নিলাম, আমি এখান থেকে প্রোডাক্ট নিতে পারতেছি, বেস্ট কোনগুলো, কোনটা রেটিং ভালো এটা আমি এখানে দেখে নিতে পারতেছি, তাই না? যখন আমি অ্যামাজনে ক্লিক করলাম এখানে কিন্তু সবার রেটিং দেখতে পাচ্ছি, কারটা রেটিং ভালো, আমি এখানে যেহেতু কিউরেটের কাজ করছি এখানে আমি রেটিং দেখতে পাচ্ছি যে হ্যাঁ, যেহেতু এটা এতজন কিনছে এবং রেটিং ভালো, তার মানে প্রোডাক্টটা আসলেই ভালো, আপনি এটাই রিকমেন্ড করবেন। অন্যের কথা এখানে যাবো, আমি তখন এটাতে ঢুকবো, ঢুকে এটার কি কি প্রোডাক্ট ডিটেলস আছে এই ডিটেলসগুলো আমি এখান থেকে নিয়ে বসে সব ডিটেলস আমি দেখতে পারতেছেন, এটা কি ব্র্যান্ডের, আপনি আপনার আর্টিকেল লিখলেন এই সিএনসিএস প্রোডাক্ট হচ্ছে এই ব্র্যান্ডের, এটা কি আইটেম ফর্ম হচ্ছে নাগেট, তারপরে কি সাইজের পাওয়া যাবে এটা আপনি পাচ্ছেন, এই দেখেন অ্যাবাউট দিস প্রোডাক্ট, এখানে সব দেওয়া আছে তথ্য স্টাডি করার জন্য আমার অন্য কিছু করতে হচ্ছে না, আমি এখানেই তথ্য পাচ্ছি। তারপরে ইউজাররা কি কি সুবিধা অসুবিধা পাইছে, ইউজাররা কি কি জানতে চায় এটা সম্পর্কে, এই যে এখানে কোশ্চেন করলো যেগুলা, হ্যাঁ এটা কি এটা, এটা কি এটা, তখন আপনি এখানে আপনার আর্টিকেলও লিখে দিলেন কিউএনএ, যে এই কোশ্চেনে এই অ্যান্সারগুলো আপনি নিজের ভাষা পরে লিখে দিলেন, আর্টিকেলের কোয়ালিটি বেড়ে গেল। তার পরবর্তীতে এটাকে আপনি প্রুফ রিডিং করাবেন। এখন আপনি তো লিখছেন, বাংলা টাঙ্গা ইংলিশ থাকতে পারে, যারা ভালো পারে তাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে। যেমন আমি লিখলে আমি প্রুফ রিডিং করাই না, ওভার কনফিডেন্স আমারটা ভালো এই টাইপের, কারণ আমি সিস্টেম করে নেই, আমারটা আমি করে নেই, প্রুফ রিডিং আমারটা করানো দরকার, আমি চাচ্ছি না এতে আরও ইনভেস্ট করি, এজন্য করাই না। কিন্তু চাইলে প্রুফ রিডিং করে নেওয়াটা ভালো, এটা প্রফেশনাল কাজ। এটা কিভাবে করেন, ফাইবারে চলে যান, প্রুফ রিডিং সার্ভিস দেয়, আপওয়ার্কে চলে যান। আমরা যেহেতু গ্লোবাল ভিলেজে আছি, তার মানে গ্লোবাল ভিলেজে কেউ দূরে না, আপনি চাইলে আপওয়ার্কে চলে না, যে বায়ার যখন অর্ডার দিবেন তখন কিন্তু আপনার আমেরিকান বা যে কোনো, যেমন আমি নর্মালি আমার ক্লায়েন্টের জন্য যখন ভয়েস ওভার দরকার পড়ে তখন আমি যারা আমেরিকান স্টুডিও আছে তাদের আমি হায়ার করি, তারা আমাকে পুরো জিনিসটা রেকর্ড করে দিয়ে দেয়, আমার যদি বাচ্চার বড় মেয়ে বিভিন্ন ধরনের লাগে সব দিয়ে দেয় ওরা রেকর্ড করে, আমার নিজের কোনো স্টুডিওতে ম্যানুয়ালি যেতে হচ্ছে না, আমাকে কোয়ালিটি দেখতে হচ্ছে না, ওনারা সব রেকর্ড করে আমাকে ফাইল দিয়ে দিচ্ছে, আমি জাস্ট এখানে টাকা দিচ্ছি, হয়ে যাচ্ছে। গ্লোবাল ভিলেজ আছি আমরা, তাই না? ইজিলি আমি নিতে পারতেছি। যেমন আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে অর্ডার নেই, অর্ডার দিইও,
ধরুন আমার প্রজেক্টগুলো থাকে $700-800 বড় বড় প্রজেক্ট, তখন আমি কি করি, চিপ রেটে খুঁজি। না না, আটটা দিতে হয়। তো দেখা গেছে আমি একটা কাজ $50 করে নিলাম, তো আমার প্রজেক্ট হচ্ছে $700, $50 চলে যাক, কোয়ালিটি পাচ্ছি। আমার টিম মেম্বারের কিন্তু কমতি নেই, তাহলে সবাই আমার টিম মেম্বার। আমার টিমে কি অডিও স্পেশালিস্ট আছে, যারা ভয়েস ওভার স্পেশালিস্ট আছে, আমি কোনো একটা কাজ প্রবলেম করলে তাদের দিতে পারতেছি, ও কিন্তু আমার টিম। আমার সাথে আমি এরকম লোক আছে অনেক দিন ধরে কাজ করতেছে, তাহলে ও আমার টিম মেম্বারের মতো। আমার কিছু লাগলে ওরা নক করলে সাথে সাথে করে দেয়। ও জানে যে আমি আমার কাজ, যদি আমার কাজটা ভালো দেয়, আমি ওর সাথে কোনো 2 নম্বর ইয়ার নাই, ইজিলি আমার কাজটা করে দিচ্ছে, কোয়ালিটি দিচ্ছে, যেহেতু আমার সাথে একটা লং টার্ম রিলেশন তৈরি হয়ে গেছে। তার মানে আমি ধরতে পারি ও আমার টিম মেম্বার। আমার টিম মেম্বার না, আমার প্রয়োজন ওনাকে পাচ্ছি আমি। আমার যদি বাচ্চার বয়স দরকার পড়ে বাচ্চার বয়স দিচ্ছি, ছেলের বয়স দরকার পড়লে ছেলের বয়স দিচ্ছে, মেয়ের বয়স দরকার পড়লে মেয়ের বয়স দিচ্ছে, তাহলে আমার সব নিড পূরণ হয়ে যাচ্ছে ভয়েস ওভারের। এখন আমি যদি চাই ক্লায়েন্টকে সার্ভিস না দিয়ে আমি ইউটিউবের ভিডিও বানাবো, ওকে বললাম তুমি ভয়েস দিয়ে দাও, আমি ভিডিও তৈরি করে ওর সাথে ভয়েস মিলাই দিলাম, হয়ে গেল। ইজি না জিনিসটা এই করা? তো আমি এই যে গ্লোবাল ভিলেজের সুবিধা নিতে পারছি, তখন এখন প্রুফ রিডিং দরকার আপনার। আপনি একটা নিজে আর্টিকেল লিখছেন, প্রুফ রিডিং করাবেন, দিলেন, প্রুফ রিডিং করে দিল আপনার। আর আপনি আর্টিকেল লিখলে আপনার ওয়েবসাইটের জন্য তো অনেকগুলো আর্টিকেল লেখাবেন, বারবার সার্ভিস আপনি নিতে হবে, তখন ওর সাথে কাজ করতে পারতেছেন, ও আপনার টিম মেম্বার হয়ে কাজ করতেছে, তখন কোনো সমস্যা নাই, চাইলে ওর দিয়ে আর্টিকেল লেখাইতে পারতেছেন কম খরচে। তো এই সার্ভিসগুলো আপনি নিতে পারছেন, তখন আপনার আর্টিকেলের কোয়ালিটি নিয়ে আপনার টেনশন নেই। ইউনিকও হলো, যেহেতু আপনি সব কিছু স্টাডি করে লিখছেন, ইউনিক হয়ে গেছে। তারপর আবার নেটিভ রাইটারের মতো হয়ে যাবে, বানাই দিবে। প্রুফ রিডিং যখন করবে, কোনো গ্রামাটিক্যাল ইরো থাকবে না, ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ার থাকবে না। তখন আপনি একটা বিষয় এভাবে লিখছেন, উনি আপনার ঠিক করাই দিবে। আবার এটা করার জন্য অনলাইন টুলসও আছে বিভিন্ন, অনলাইনের বিভিন্ন কি আছে টুলস আছে, এগুলো আপনি হেল্প করে, যেমন গ্রামারলি আছে, আর এরকম প্রচুর আছে। আপনার ওইখানে বোলিং লিস্ট থাকলে ঠিক করাই দিবে, ওটা ধরাই দেয়। ফ্রিতে সব ধরায় না, পেইডে একদম সব ধরাই দেয়, পেইড সার্ভিসটার জন্য। আমি এখন যদি গ্রামারলি, যেহেতু আমার এটা পেইড সার্ভিস, ফ্রি না, আমাকে অনেক সার্ভিস ওরা দিবে, ওদের যতটুকু আছে ততটুকু দিবে, কারণ ওর চাহিদা আমি পূরণ করছি টাকা দিয়ে। এখন আমি যে বোলিং লিস্ট লিখি, আমি বড় হাতের উপরে লিখলাম, দ্য নেম অফ মাই স্কুল, আমি যত ভুল লিখি, ইজ মাই স্কুল দিলাম, বা যে কোনো XYZ যা আছে দিয়ে দিলাম। এখন এই যে আমার ভুলগুলো আছে, এই দেখেন ধরাই দিতে সাজেশন কি, এটা হবে না, এটা হবে, দিলাম, কারেক্ট হয়ে গেছে। এটা হবে না, এটা হবে, অটো ডিটেক্ট করে ফেলছে। এটা হবে না, এটা হবে। তার মানে এখানে গ্রামাটিক্যাল কোনো ইরর নাই। তারপর আমি কি করতে পারতেছি, প্লেগারিজম চেক করতে পারতেছি। এই এক্সাক্ট জিনিসটা কোথায় কোথায়, এখানে হ্যাঁ ক্যালকুলেট করতেছে, এটা পেইডে আছে, ওই যে প্রুফ রিডিং এর মতো সব ধরাই দিবে। এখন এই যে এবার দেখেন, এখন বলতেছে দ্য নেম অফ মাই স্কুল হ্যাজ XYZ, ঠিক আছে, এটা আমি দিলাম, তো এর সাথে ওইটা যায় না, হ্যাশটা দিলে যায়, সাথে সাথে যায়। এখন আপনারা কিন্তু শুধু টুলসের উপর ভরসা করে থাকতে হবে না, আপনার আবার এটা দেখে বুঝতে হবে, নিজেরও আইডিয়া নিতে হবে যে কি আমি দিতে পারি এখানে। টুলস আমাকে হেল্প করবেই, টুলসের সাথে আমার থাকতে হবে। তারপর আমি চাইলে আবার এটার প্লেগারিজম চেক করতে পারতেছি, এখানেই এটার মধ্যে আছে। আমি এখানে ক্লিক করব, ও সব অ্যানালাইজ করবে। আমার 2000-3000 ওয়ার্ড থাকে, যে লুকস লাইক ইউর টেক্সট ইজ 100% অরিজিনাল, কার সাথে মিল নেই। তো আমি এইভাবে একসাথে সব জিনিস পাচ্ছি। আর্টিকেল ওইভাবে লিখলাম, আমি কাউকে প্রুফ রিডিং করানোর দরকার নেই। আমি যদি এরকম পেড টুল থাকে, এখানে প্যাকেজ আছে, সবই প্যাকেজের সিস্টেম। আপনি যখন এটাতে করবেন যে আসলে দেখি গ্রামারলি কি বলে, গ্রামারলি ফ্রি তো দেয় অনেক সার্ভিস, তবে আপনার কি পেডে ভালো সার্ভিসটা দেয়, ফ্রি ভাবে আপনি ইউজ করতে পারেন। এই যে ইজ ফ্রি, একদম ফ্রিতে আপনি করতে পারবেন, সব কাজ দিবেন। আবার হ্যাঁ, কিছু জিনিস আপনার ই করে দিবে, তখন আপনার এটা যেতে হবে প্রত্যেক
ফ্রিতে সব পাবেন না, তখন আপনি প্রোতে চলে যাবেন। এই যে প্লান্স প্রিমিয়াম যেটা আর কি, বিজনেস প্লান্স বিভিন্ন আছে। এই যে আমারটা হচ্ছে এটা, এটাতে কত ডলার নেবে? আপনি যখন ফ্রিতে থাকবেন এই জিনিসগুলো পাবেন, আর যখন পেডে চলে যাবেন এই সব জিনিসগুলো পাচ্ছেন। ঠিক আছে, টোটাল জিনিসগুলো পাচ্ছেন। এই যে হচ্ছে টাকা, এখানে বেশি টাকা না। প্রুফ রিডিং এর জন্য যদি ধরেন তাহলে এটা বেশি টাকা না, অল্পই। 12 নিয়ে প্রিমিয়াম নিয়ে নেবেন, আপনি একা কাজ করবেন পার মান্থ, লাইফ টাইম ডিল না। তো আপনি এটা করে নিলে আপনার প্রুফ রিডিং আপনার জন্য অনেক ভালো হচ্ছে, তাই না? গ্রামাটিক্যাল এররগুলো ধরতে পারতেছেন। তো এই সুবিধা পাচ্ছেন আপনি এইভাবে। পেড টুলের মধ্যে সুবিধাগুলো আপনার ইচ্ছা মতো নিতে পারতেছেন, এগুলো পেড টুলের সুবিধা। তো আমরা কি কি শিখলাম আজকে? কিওয়ার্ড রিসার্চ আগে জানছিলাম, আজকে আমরা শিখলাম। শেখার পরে অ্যানালাইজ করার যে বিষয়টা, কিওয়ার্ড কিভাবে অ্যানালাইজ করব, এটা ফিল্টার করে শর্টলিস্ট করে লাস্ট শর্টলিস্ট যেটা একদম আমি যেটা করি ওটাও দেখাই দিচ্ছি। কেজিআর কিভাবে ফালাইতে হয়, কেজিআর ফালানোর পর অ্যাকচুয়ালি আপনি নিজেই দেখতে পারতেছেন এটাতে কম্পিটিশন কিরকম, 2 জন আছে না 5 জন আছে, অ্যাকচুয়াল কম্পিটিটর কারা, এটা সবাই এটার মধ্যে দেখতে পাচ্ছেন। তারপরে আমরা আর কি দেখলাম, ডোমেইন কি, হোস্টিং কি। ডোমেইন হোস্টিং আমরা কোন জায়গা থেকে নিব বা নেওয়ার মানে এটা গুরুত্বটা কি, সিলেকশনের গুরুত্বটা কি, এটা দেখলাম। ঠিক আছে, এখন আমরা হচ্ছে আর্টিকেল লিখবো। আর্টিকেল লেখার জন্য আসলে কি করবো, অ্যাকচুয়াল প্ল্যানটা এটা আমরা একটু দেখলাম। আমরা এখন নেক্সট ক্লাস থেকে ওয়েবসাইট তৈরি করব। আমি একটা আর্টিকেল নিজে মানে ওটার মধ্যে প্র্যাকটিক্যালি যেটা দেখবেন আর কি, নেক্সট ক্লাসে আমি একটা বিষয়ের উপরে টপিকের উপর আর্টিকেল লিখবো। কিভাবে লিখলাম, আমি অ্যাপ্রোচটা কি, কিভাবে পাবলিশ করতেছি, এই বিষয়ে প্র্যাকটিক্যালি দেখবো। তারপরে এই আর্টিকেলের ভিতর কিভাবে অন পেজ এসইও করতেছি আমি এটাও দেখাবো। আর্টিকেলটা পাবলিশ করার পরে অফ পেজ কিভাবে করতেছি এটাও দেখাবো, প্র্যাকটিক্যালি জিনিসটা। তবে আপনারা যদি নিজেদের এখন ডোমেইন হোস্টিং সাথে নিয়ে নেন, সাথে সাথে প্র্যাকটিস করতে পারবেন। আর যারা নেবেন তারা হয়তো দেখবেন, পরে প্র্যাকটিস করে নেবেন। তো ডোমেইন হোস্টিং যারা নিতে চান তাদের জন্য এখান থেকে যদি আপনারা নেন তাহলে 3000 টাকা পে করতে হবে। 3000 টাকা পে করলে আপনারা ডোমেইন হোস্টিং পাবেন 1 বছরের জন্য, এবং আপনার ওয়েবসাইটও ডিজাইন করে দেওয়া হবে ফ্রিতেই। ক্লাসে যেহেতু আপনারা অ্যাটেন্ড করতেছেন, নর্মালি ওয়েবসাইট ডিজাইন করে দিলে 10-15 হাজার টাকা নেয়, অন্যদের কারোরটা করে দিলে আপনাদের জন্য ফ্রি। যেহেতু আপনারা এখানে শিখতেছেন, ডোমেইন হোস্টিংটা নিলেই ডিজাইনটাও ফ্রি, সাথে সাথে কোনো প্রবলেম পড়বেন না। প্রবলেম পড়লে তো এখান থেকে সাপোর্ট নিতেই পাচ্ছেন। আর এটা নিতে হবে এরকম না, না নিলেও আপনারা দেখতে পারতেছেন কাজগুলো কীভাবে হচ্ছে। নিলে প্রফেশনাল সাথে সাথে একটা সাইট দাঁড়াচ্ছে, এটা র্যাঙ্কিংয়ে নিলে আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ যখন করবেন বায়ারকে দেখাইতে পারবেন, আমার এই ওয়েবসাইটে এই কিওয়ার্ডে আমি র্যাঙ্ক করছি। আপনি রেজাল্ট ওরিয়েন্টেড হচ্ছেন, তখন জাস্ট মুখে বলবেন না আমি এসইও এক্সপার্ট, তখন কাজে দেখাইতে পারবেন। ক্লায়েন্ট কিন্তু দেখতে পারবে আসলে আপনি ওয়েবসাইট নিয়ে আপনার দক্ষতা আছে। পাশাপাশি আমরা যখন র্যাঙ্কিংয়ে যাব, তখন র্যাঙ্কিংয়ে গেলে যে এরকম কিছু আসবে এটা বলার অপেক্ষা রাখে না। যারা র্যাঙ্কিংয়ে চলে যায় তারা ওইখান থেকে মনিটাইজেশন অন করে ইনকামও করতে পারতেছে, এবং আপনারা পারবেন। র্যাঙ্কিংয়ে নেওয়ার হয়েছে মেন ফ্যাক্টর। ওয়েবসাইট যদি র্যাঙ্কিং নিতে পারবেন তাহলে ওইখানে যদি অ্যাফিলিয়েট মার্কেটিংটা আপনি চালু করেন তাহলে টাকা আসবে। ভিজিটর যখন আপনার ওয়েবসাইটে আসবে টাকা আসবে, এটাও একটা মোটামুটি কি গ্যারান্টেড একটা বিষয় র্যাঙ্কিং নিতে পারলে। আর যারা র্যাঙ্কিং নিতে পারবেন না তার তো কোনো সব মানে ব্যবসায়ী কোনো লাভ হচ্ছে না। একটা জিনিস লাভ হবে, এটা শিখতে পারলেন, জিনিসগুলো প্র্যাকটিক্যালি শিখতে পারতেছেন। তো নেক্সট ক্লাসে আমরা যেহেতু করব, কারো যদি প্রয়োজন পড়ে যে না আমি সাথে সাথে ডিজাইনটাও দেখবো, যেহেতু ক্লাসের সাথে দেখবেন আপনার জিনিসগুলো জানা হয়ে যাবে। এই সপ্তাহের মধ্যে করে নেবেন। আর একটু একটা কথা আছে, বলেন, যেটা দেখা যায় আমাকে দুজন করে বুঝে নেই।